হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ ক্লাস। তোমাদের সবাইকে আজকের ডেমো ক্লাসে অনেক অনেক ওয়েলকাম। আমি আশা করছি যে তোমরা অনেক মানুষ আজকে জয়েন করবা, বিকজ আমি আজকে ডেমো ক্লাসটা নেওয়ার জন্য অনেক কষ্ট করে অনেক যুদ্ধ করে এই বৃষ্টির মধ্যে চলে এসেছি তোমাদের ক্লাস নিতে। সো সবাই তাড়াতাড়ি জয়েন করো, সবাইকে ওয়েলকাম। এন্ড আজকে আমরা ফ্লো চার্টের কলা কৌশল অর্থাৎ ফ্লো চার্ট কিভাবে তোমরা লিখবা বা তোমাদের যেন ফ্লো চার্টে কোনো প্রবলেম না হয় এরকম একটা সুন্দর ক্লাস আজকে আমরা করবো। সো যারা আসছো আমি দেখতে পাচ্ছি জয়েন করে ফেলেছে রহমান, নাহিদ, জান্নাতুল, রুফাইদা, সাদিয়া, আরো অনেকে। সো আমি অনেকক্ষণ থেকে দেখছিলাম যে তোমরা কয়েকজন আরো আগে জয়েন করার চেষ্টা করছিলে বা জয়েন করেছিলে। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। আশা করি তোমাদের আজকের যে ডেমো ক্লাসটা সেটা অনেক ভালো লাগবে। সো তোমরা দ্রুত জয়েন করে ফেলো। সো বিফোর গেটিং ইনটু দ্য ক্লাস, আমি তোমরা যেহেতু এখনো আমাদের পার্মানেন্ট স্টুডেন্ট হওনি বা তোমরা যারা আমাদের ফ্রি গ্রুপটা থেকে জয়েন করেছো, সবাইকে বলছি যে দ্রুত তুমি আসলে আমাদের পার্মানেন্ট স্টুডেন্ট হয়ে যাও, বিকজ আমি চাই যে তোমরা সবাই আমার পার্মানেন্ট স্টুডেন্ট থাকো, যেন তোমাদের সাথে আমি আরো অনেক ইন্টারাকশন করতে পারি। সো আসো আমি তোমাদেরকে একটু ডিসকাশন করি বিফোর দ্য ক্লাস যে আমরা আসলে এই কোর্সে কিভাবে আমরা তোমাদেরকে কারা পড়াবো, কি পড়াবো, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। আমাকে খালি এটা বলো যে এই বৃষ্টির মধ্যে ঢাকা থেকে ঢাকা থেকে কারা কারা জয়েন করছো এবং কারা আসলে বৃষ্টির মধ্যে জয়েন করছো, মানে একটা এমন একটা সিচুয়েশনে আসো যে হয়তো তুমি রাস্তায় বা বৃষ্টি এখন পড়ছে তোমার কোনো একটা রাস্তা এরকম কিছু, তারা জয়েন করেছো, বিকজ আমি তাদের স্ট্রাগলটা রিলেট করতে পারি। আমি আজকে শুরুতে ভাবছিলাম আমি হয়তো একদমই ক্লাসে আসতে পারবো না, কারণ অনেক জ্যাম, অনেক বৃষ্টি এবং আমি পুরা ভিজে গিয়েছিলাম। কিন্তু যাই হোক, অনেক চেষ্টার পরে, অনেক যুদ্ধ করার পরে ফাইনালি চলে আসলাম তোমাদের ক্লাসটা নিতে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। সো ওয়েলকাম টু টুডেজ ক্লাস। মাই নেম ইজ ফারহাদ ফাতিহা চৌধুরী। আমি বর্তমানে আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং আমি আমার দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। সো আসো তোমাদেরকে একটু বলি যে এবং আমি 10 মিনিট স্কুলের সাথে আসলে কত বছর থেকেই আছি। সো আমার মোটামুটি এইচএসসি 26 ব্যাচের সাথে বেশি ক্লাস নেওয়া হয় এবং আমি ওদেরই বেশি ক্লাস নিই। সো আসো একটু দেখাই তোমাদেরকে আমাদের ক্লাসে তোমাদের কাদের তুমি পেয়ে যাবে আমাদের টিচার প্যানেলে। তো আমি তো থাকবোই, যেটা আমি বললাম যে আমি হচ্ছে ফারহাদ ফাতিহা চৌধুরী। তোমরা আমাকে ফাতিহা আপু, ফারহাদ আপু যেটাই ডাকতে পারো। আমার ম্যাক্সিমাম স্টুডেন্টরা আমাকে ফাতিহা আপু বলে ডাকে এবং আমি হচ্ছে বর্তমানে আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। অনেকেই বলছে আপু আমি ফ্রি ক্লাসে না, পার্মানেন্ট। তো হ্যাঁ, তাহলে তো তোমাকে আরো বেশি ওয়েলকাম। যারা কিনা পার্মানেন্ট স্টুডেন্ট তোমরা তো আছোই, বাট যেহেতু আজকের ক্লাসটা আমাদের ফ্রি গ্রুপের সেসব মেম্বারদের জন্য যারা এখন আমাদের স্টুডেন্ট হয়নি, আমি তাদের উদ্দেশ্যে তাদেরকে বেশি করে ওয়েলকাম করছি, কারণ তাদেরকে আমি সবসময় হয়তো ওয়েলকাম করতে পারি না। তো এখানে একটা জিনিস দেখো, আমাদের বাকি যে দুইজন টিচার প্যানেল আছে তারাও অ্যামেজিং ইনস্ট্রাক্টর এবং তারাও অনেক বেশি ট্যালেন্টেড দুজন মানুষ, এবং আমি তাদের থেকে অবশ্যই বয়সে সবচেয়ে ছোট, কিন্তু তারা দুজন অনেক অ্যামেজিং টিচার। একজন হচ্ছে নাইম দুর্জয় ভাইয়া, আরেকজন হচ্ছে আজিজ ইবনে ফাহাদ ভাইয়া। তাদের ক্লাসও আশা করি তোমরা পাবে এবং তারাও অত্যন্ত সুন্দরভাবে তোমাদের সাহায্য করবে যে কোনো সমস্যা রিলেটেড ইংলিশ নিয়ে। তোমাদের এইচএসসি তে যেন কোনোভাবে এ প্লাস মিস না হয় সেটা তারা এনশিওর করবে। তারপর দেখো আমাদের এইচএসসি যে 2.2 আমরা স্টার্ট করব বা 2.2 যে আমাদের কোর্সটা শুরু হবে, সেই কোর্সটা তোমরা কিন্তু পারচেজ করে ফেলতে পারবে আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইট থেকে। তোমরা, আমি দেখছি এখনো অনেকে জয়েন করছো। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তাড়াতাড়ি জয়েন করে ফেলো, আমরা কিন্তু খুব দ্রুত ক্লাসটা শুরু করে দেবো। তো আমি যেটা বলছিলাম যে তোমরা কিন্তু আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইট থেকে ডিরেক্টলি কোর্সটা পারচেজ করতে পারবে। তোমরা যখন যাবে 10 মিনিট স্কুলে, সেখানেই কিন্তু তোমরা আমাদের কোর্সের লিংকে যখন যাবে বা আমাদের কোর্স ইংলিশ কোর্সে যখন প্রেস করবে, তখনই কিন্তু তুমি এইচএসসি কোর্সে গিয়ে এইচএসসি ইংলিশ বিআইও বা ইংরেজি 2.0 যে কোর্সটা সেটা কিন্তু কিনে নিতে পারবে এবং সেটা কিন্তু শুধুমাত্র 2500 টাকায় অর্থাৎ 2500 টাকায় কিনে নিতে পারবে। আমি জানি, আমি মাঝে মাঝে ভাবি, চিন্তা করি যে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার প্যারেন্টস যদি এরকম একটা কোর্স পেত তারা খুবই খুশি হতো, কারণ তাদের হয়তো মাসেই আমার পিছে এরকম টাকা দেয়া লাগতো একটা সাবজেক্ট পড়ানোর জন্য। এবং আমি অবশ্যই এটা আমি যেহেতু একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, আমার কাছে এটা মনে হতো যে অনেক বেশি একটা প্রেশার, এবং এটা আমি এখন বুঝতে পারি। কিন্তু আমার মনে হয় 10 মিনিট স্কুলের কোর্সটা তোমাদের জন্য বেস্ট একটা কোর্স, কারণ তোমরা এখানে এত কিছু সাপোর্ট পাবা, এত টিচারদের সাপোর্ট পাবা এবং এত বাংলাদেশের সকল স্টুডেন্টের সাথে তোমরা একটা কম্পিটিশন করতে পারবা।
সেটা কিন্তু আসলে অন্য কোনো কোচিং সেন্টারে বা অন্য কোনো প্ল্যাটফর্মে খুব একটা সম্ভব হয়ে ওঠে না। সো অবশ্যই তোমরা যারা এখনো চিন্তা করছো বা এখনো কোর্সটি কিনোনি, দ্রুত কোর্সটি কিনে ফেলো। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কোর্স কেনার প্রসেসটা কিন্তু খুবই সিম্পল, একদম অনলাইন পেমেন্টের মাধ্যমে, খুবই মিনিমাম একটা পেমেন্টের মাধ্যমে কিন্তু তোমরা কোর্সটা কিনে ফেলতে পারবে এবং অসংখ্য অসংখ্য রিসোর্সের অ্যাক্সেস পেয়ে যেতে পারবে। তারপর দেখো আমরা নর্মালি হচ্ছে আমরা চেষ্টা করি ক্লাসগুলো 3 জন মিলেই নেয়ার, কিন্তু তাও আমরা তোমাদেরকে বলে দিব আগে থেকে যে কে কোন ক্লাস নিবে, এবং আশা করি আমরা 3 জনই তোমাদের সাথে খুব অ্যাক্টিভলি থাকবো শুরু থেকে, যেন তোমাদের A+ কোনোভাবেই মিস না হয়। ওকে, তাহলে আসো আজকের ক্লাসটা আমাদের শুরু করা যাক। আচ্ছা, আমাকে তোমরা অনেকেই বলেছিলে যে তোমরা পার্মানেন্ট স্টুডেন্টও আছো। আমি পার্টিকুলারলি জানতে চাই কারা আজকে ফ্রি গ্রুপে থেকে জয়েন করেছো, অর্থাৎ কারা এখনো আমাদের পার্মানেন্ট স্টুডেন্ট হওনি, কারা কোর্সটি কিনোনি এবং দ্রুতই কিনবে, তারা একটু কমেন্টে জানিয়ে দাও যে তোমরা দ্রুত কোর্সটি কিনবে বা তোমরা কিভাবে জয়েন করেছো, বিকজ আমি তোমাদের প্রেজেন্সে রিয়েলি অনেক বেশি হ্যাপি যে এত ভালো রেসপন্স আমরা পেয়েছি আমাদের ফ্রি ডেমো ক্লাসটিতে। ওকে, সো দ্রুত তোমরা একটু জানিয়ে দাও। আচ্ছা, আজকে আমরা পড়বো ফ্লো চার্ট নিয়ে। ফ্লো চার্ট কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে যে ফ্লো চার্ট এমন একটা টপিক যে তুমি যদি একটা অ্যান্সার ভুল করো, এটা কিন্তু তোমার বাকি অ্যান্সার গুলোর সাথে রিলেটেড। কেন এটা ইম্পর্টেন্ট? কারণ ফ্লো চার্টে কিছু রুল থাকে এবং কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু টিচাররা অনেক সময় মানে কোনো পার্শিয়াল মার্কিংও করে না। ধরো তুমি সামান্য কোনো একটা ভুল করলে ওরা অনেকটা মার্ক কিন্তু কেটে নেয়। এটা কিন্তু তোমার নর্মালি 1 নাম্বার করে কোনো অ্যান্সার নেই, পুরাটাতে যেহেতু একটা মার্ক আছে, এই মার্কটা কিন্তু খুব ইজিলি পাওয়া যায় এবং খুব সিম্পল একটা ভাবে পাওয়া যায় আসলে। তো আমরা খুব সহজ ভাবে আজকে দেখিয়ে দিব তোমরা ফ্লো চার্টে কিভাবে অ্যাটেম্প্ট করবা। আমি দেখতে পাচ্ছি অনেক অনেক মানুষ রেসপন্স করছে, সুবাইতা, নয়ন, তাহসিনা, সাইমন, হামজা, অনেকে রেসপন্স করছো। মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছে তোমাদের রেসপন্স গুলো দেখে যে এত মানুষ আমাদের ফ্রি গ্রুপ থেকে জয়েন করছে আমাদের কোর্সটি সামনে কেনার জন্য। আচ্ছা দেখো, ফ্লো চার্ট বলতে বোঝায় তথ্যের ধারাবাহিকতা। আমি তোমাদেরকে একেবারে ভেঙে ভেঙে বলছি যে ফ্লো চার্ট আসলে কিভাবে এসেছে এবং ফ্লো চার্ট টপিকটা আসলে কিভাবে তোমরা পড়বা। ফ্লো চার্ট মানেই হচ্ছে একটা চার্ট বা ফ্লো। ফ্লো মানে যেমন আমরা জানি ধারা, সেখানে সব মানে কোনো এরকম তথ্যের ধারা, যে একটা ইনফরমেশনের পর আরেকটা ইনফরমেশন। প্রশ্নের শোয়িং অর হাইলাইটিং এরপরে যে বিষয়টিকে ফ্লো করতে বলবে প্যাসেজ, এর শুধুমাত্র সেই বিষয়টিকে আলোকপাত করতে হবে। অর্থাৎ ফ্লো চার্ট কিন্তু তুমি র্যান্ডমলি নিজের মতো লিখতে পারবে না, তুমি সব সময় ফ্লো চার্টে কোয়েশ্চেনের ইনস্ট্রাকশনটা পার্টটা পড়বা। ইনস্ট্রাকশন পার্টটাতে খুব স্পেসিফিক্যালি লিখে দেওয়া থাকে যে আমরা যেই টপিকের উপর ফ্লো চার্টটা লিখতে হবে। ধরো তোমার একটা প্যাসেজ থাকলো যে হেলথের বেনিফিট বা হেলদি লাইফের বেনিফিট নিয়ে, তো তোমাকে এরকম অনেক বেনিফিট বললো, আবার বললো যে কিভাবে তুমি হেলদি লাইফ পেতে পারো। তোমাকে যদি আলাদা করে বলে দেয় যে মেক আ ফ্লো চার্ট অন হাউ টু গেট আ হেলদি লাইফ, তখন কিন্তু তুমি বেনিফিট যদি ফ্লো চার্টে লিখো সেটা হবে না। অর্থাৎ তোমাকে যে বিষয়ের উপর ফ্লো চার্টটা লিখতে বলা হবে সেটার উপরে তুমি লিখবে। তারপর দেখো, অ্যান্সার হিসেবে ইনফরমেশন গুলো শর্ট নোট আকারে লিখতে হবে। এটা কিন্তু কোনো বাক্য লিখলে হবে না। এবং তোমরা যারা যেসব ফাঁকিবাজ স্টুডেন্টরা আছো, যারা অল্প লিখতে পছন্দ করো, তাদের জন্য বলে দিচ্ছি তোমাদের কিন্তু বড় বড় বাক্য লিখতে হবে না, তোমরা ছোট ছোট বাক্য লিখবে। অর্থাৎ ফ্লো চার্ট জিনিসটা এমন যে তোমাকে শুধু মূল কথাটা লিখতে হয়, এটা কোনো বাক্য না। ফ্লো চার্টে কখনোই সেন্টেন্স লিখতে হয় না, শুধুমাত্র যে ইনফরমেশনটা পয়েন্ট আকারে লিখতে হয়। তারপর দেখো, কখনোই বাক্য আকারে লেখা যাবে না এবং সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এইটা লেখাই যাবে না। এটা একদম একেবারে মানা এটা লেখা, ঠিক আছে? আমি একটা রেড কালার দিয়ে এটা লিখে দিই, যেটা যদি জানো তোমরা এই ভুলটা কেউ না করো। এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা যদি করো, সাবজেক্টের পর একটা ভার্ব দিয়ে দাও সুন্দর করে, তাহলে কিন্তু এটা সেন্টেন্স হয়ে যাচ্ছে এবং আমরা জানি সেন্টেন্স কিন্তু আমরা লিখতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, টপিকটি যার সম্পর্কে থাকবে সে ব্যতীত অন্য সাবজেক্ট আনা যাবে। অর্থাৎ আমরা যেই টপিকের কথা বলছি সেখানে এই টপিকটা কিন্তু তোমার মানে ওই সাবজেক্ট নিয়ে যে লিখতে হবে এরকম কিন্তু কোনো কথা না। অর্থাৎ ওইটার বাদেও তুমি চাইলে অন্য কোনো সাবজেক্ট নিয়ে লিখতে পারবা। অর্থাৎ এখানে সাবজেক্ট বলতে আমি আসলে কি বুঝাচ্ছি একটু বলি। সাবজেক্ট বলতে তুমি ধরো তুমি
হেলথি নিয়ে যদি লিখো, তুমি হেলদি লাইফস্টাইলের জায়গায় বা হেলদি বেনিফিটের জায়গায় ইট ইউজ করতে পারবে। সিমিলার ভাবে তুমি যদি কোনো পুরুষকে নিয়ে লিখো, কোনো মেয়েকে নিয়ে লিখো, তাহলে তুমি সি, হি ইত্যাদি ইত্যাদি ইউজ করতে পারবে। সো এই জিনিসটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। তারপর দেখো, টপিকটি যার সম্পর্কে থাকবে সে ব্যতীত অন্য সাবজেক্ট আনা যাবে। যেটা বললাম যে তুমি যদি হেলদি লাইফস্টাইল নিয়ে লিখো, তাহলে কিন্তু হেলদি লাইফস্টাইলের জায়গায় তুমি ইট ব্যবহার করতে পারবে। ওকে, আমাকে নাজরিন সুলতানা জিজ্ঞেস করেছে আপু রেকর্ডেড ক্লাসগুলো কিভাবে পাওয়া যাবে। তোমরা যখন আমাদের কোর্সটি কিনে ফেলবে তখন তোমাদেরকে আমরা সবকিছু দিয়ে দিব। তখন তোমাদের কাছে এমন একটা ফাইলের অ্যাক্সেস থাকবে যেখানে তোমরা সব রেকর্ডেড লেকচার পেয়ে যাবে। তোমরা কোনো টেনশন করো না। এবং আমরা আজকেও যে ক্লাসটি করছি সেটারও রেকর্ডেড লেকচার তোমরা যদি চাও পেয়ে যেতে পারবে। এবং যত ক্লাস হবে সামনে প্রত্যেকটারই রেকর্ডেড লেকচার কিন্তু থাকবে। কারণ আমরা জানি যে যেহেতু আমরা একটা অনলাইন প্ল্যাটফর্ম, স্বাভাবিকভাবে সবাই এই ঠিক 7টার সময় ফ্রি নাও থাকতে পারে বা মাঝখান দিয়ে একটা ইন্টারাপশন হতে পারে। এবং সবার স্কুলের টাইম ভিন্ন, কলেজের টাইম ভিন্ন, খেলাধুলার টাইম ভিন্ন। তো সবকিছু মিলিয়ে কিন্তু আমরা এর জন্য রেকর্ডেড ক্লাস কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ আমরা দিয়ে দিব। তো এটাও কোনো টেনশন করার কারণ নেই। আচ্ছা, তারপর দেখো, প্রথম বক্সটির তথ্য যেভাবে উপস্থাপন করা হবে পরবর্তী বক্সগুলো ঠিক একইভাবে উপস্থাপন করতে হবে। অর্থাৎ অনেকটা সিমিলার ভাবে করতে হবে। তুমি যেইভাবে প্রথম বক্সটা করা থাকবে তোমার জন্য ফ্লো চার্টে, সেভাবেই তোমার বাকি 4টা বক্স করতে হবে। আচ্ছা আপু, ফ্লো চার্টের পিডিএফ পাওয়া যাবে? ফ্লো চার্টের পিডিএফ আমরা তোমাদেরকে সব লেকচার শিট, প্রিন্টেড লেকচার শিটও দিয়ে দিব, এটা নিয়ে কোনো টেনশন করো না। আচ্ছা, এখন দেখো, ফুল ফ্লো চার্টে যেহেতু আমরা বললাম যে সেন্টেন্স লেখা যাবে না, তাহলে কিন্তু সেন্টেন্সের সাথে সাথে ফুল স্টপও একেবারেই ব্যবহার করা যাবে না। সো ফুল স্টপ ব্যবহার করলে কিন্তু ওখানেই জিরো। তো মাথায় রাখবা। এবং বক্স গুলা কিন্তু আমরা পেন্সিল দিয়ে করব, ঠিক আছে? পেন্সিল দিয়ে বক্স করে করে আমরা অ্যারো দিয়ে দিয়ে লিখবো। এভাবে বক্স করব, অ্যারো লিখবো, এবং কোনোভাবেই আমরা ফুল স্টপ ইউজ করতে পারবো না। প্রথম বক্সটি বিভিন্ন উপস্থাপিত হতে পারে, অর্থাৎ টু প্লাস ভার্ব। ধরো আমি বললাম যে হাউ, মানে বললো যে রাইট আ ফ্লো চার্ট অর মেক আ ফ্লো চার্ট অন হাউ টু গেট আ হেলদি লাইফ। এখানে প্রথম পয়েন্টটা এরকম হতে পারে টু ওয়ার্ক হার্ড, অথবা হতে পারে টু স্লিপ আর্লি। টু স্লিপ আর্লি একটা ওয়ে হতে পারে। সো টু এর পর আমরা ভার্বটা দিয়ে দিব, ঠিক আছে? টু এর পর ভার্ব, এটা একটা ওয়ে হতে পারে। এবং এটা কিন্তু কোনো সেন্টেন্স না। ভার্বের পর আমরা আইএনজিও দিতে পারি। আমরা ধরো দিতে পারি টু স্লিপ, অথবা আমরা দিতে পারি স্লিপিং, ভার্বের পর আইএনজি দিয়ে স্লিপিংও দিতে পারি। অথবা আমরা ভি3ও দিতে পারি, কিন্তু ভি3টা মাঝে মাঝে সব কেসে দেওয়া যায় না, কিন্তু যখন দেওয়া যায় তখন আমরা চাইলে দিতে পারি। আপু আপনার নামটা জানা যাবে কি? আমাকে সিফাত জিজ্ঞেস করেছে। হ্যাঁ, আমার নাম হচ্ছে ফারহাদ ফাতিহা চৌধুরী, অর্থাৎ তোমরা আমাকে ফাতিহা আপুই বলে ডাকতে পারো। আচ্ছা, তারপর দেখো, অথবা অন্য যে কোনো ভাবে থাকতে পারে। প্যাসেজ থেকে বাক্য হুবহু কপি করা যাবে না, এটাও খুব ইম্পর্টেন্ট একটা নোটিস। যেহেতু আমাদের প্যাসেজে কিন্তু বাক্য আকারে থাকে, যেহেতু আমরা বাক্য লিখতে পারবো না, আমরা প্যাসেজ থেকে হুবহু বাক্য আকারে একেবারে কপি করব না। অবশ্যই ইনফরমেশন গুলা বক্সের মধ্যে থাকতে হবে, এবং ইনফরমেশন গুলা কিন্তু বক্স আকারে চলে আসতে হবে। বক্স আকারে না দিলে কিন্তু কোনো লাভ হবে না। সো বক্স যদি তুমি না করো, এবং বক্সটা মাস্ট পেন্সিল দিয়ে করতে হবে। তোমাদের হয়তো মাথায় থাকে শুধু বায়োলজি পরীক্ষার আগে পেন্সিল নিব, ম্যাথের আগে পেন্সিল নিব, ইংলিশের আগেও পেন্সিল নিতেই হবে, কারণ তোমার ফ্লো চার্ট অ্যান্সার করতে হবে। সো এটা কিন্তু ভুলে গেলে হবে না। এবং অ্যারো যেইগুলা, অ্যারোগুলাও তুমি পেন্সিল দিয়ে দিবা। কেন এটা বলছি, তোমরা হয়তো অনেকে পেন দিয়ে করে নাম্বার পেয়েছো, কিন্তু আমি এটা একেবারেই রেকমেন্ড করি না। আমি চাই যে আমার স্টুডেন্টরা বেস্ট রেজাল্ট করুক। সো অনেক সময় একটা তো প্রবলেম হয় যে পেনে তুমি মুছামুছি করতে পারবা না। হয়তো তুমি একটা জিনিস চেঞ্জ করতে চাচ্ছ, বক্সের শেপটা চেঞ্জ করতে চাচ্ছ, বক্সটার শেপটা আঁকাবাঁকা হয়ে গিয়েছে, তখন কিন্তু তুমি পেন্সিল থাকলে এটা ইরেজ করতে পারবা। এবং সেকেন্ডলি, অনেক কলেজের টিচাররাই আছে যারা কিনা কলম দিয়ে করাটা অ্যালাউ করে না, সেটাও তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর দেখো, এক্সাম্পল দিই আজকে আমরা একটা। আগে আমি তোমাদেরকে প্যাসেজটা পড়াবো, তোমরা ভালো মতো আমার সাথে প্যাসেজটা পড়ো, তারপর কিন্তু আমরা তোমাদেরকে একটা ফ্লো চার্ট করে দেখাবো, এবং তারপরে আমি নিজে তোমাদেরকে দিয়ে একটা করাবো, আমরা যেটা একসাথে সলভ করবো, ঠিক আছে? তারপর দেখো, আপু ক্লাস কি ডেইলি সেম টাইমে হবে? হ্যাঁ আপু, ফরহাদ আলী ভাইয়া, ক্লাস হচ্ছে একেবারে সেম টাইমে হবে। তোমাদের ক্লাসের স্কেডিউল ফিক্স থাকবে এবং তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, এই এক্সাম্পলটা দেখো। The early life of Valentina Tereshkova is shown below through the flowchart. এখানে কিন্তু কোনো প্যাসেজ দেয়া নেই, এখানে শুধুমাত্র একটা
ফ্লো চার্ট আমরা দেখতে পারবো। আচ্ছা, ফ্লো চার্টটা হচ্ছে এভাবে লিখবা। প্রথমে তো শুরুতে তোমরা পারলে একটা স্ক্রিনশট নিয়ে নাও সবাই। এটা নোট করবে কিনা, না নোট করতে পারো কিছু জিনিস যদি ইম্পর্টেন্ট পয়েন্টার গুলা মনে না থাকে, যেগুলো আমি বললাম যে টু প্লাস ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, এগুলা নোট করতে পারো। কিন্তু আমার মনে হয় এই জিনিসগুলা নোট করলে অনেক টাইম যাবে, তার থেকে তুমি স্ক্রিনশট নিয়ে নাও। A flow chart is showing the activities and achievements, এখানে achievements হবে, এমটা কোনোভাবে আসেনি, of Nelson Mandela is given below. প্রথমত এই বক্সটা কিন্তু আমাদের দেয়া থাকবে, গাইডেড সাউথ আফ্রিকা টু ডেমোক্রেসি, অর্থাৎ আমরা আগে বুঝবো আমাদের থেকে কি চেয়েছে। আমাদের এমন একটা ফ্লো চার্ট চেয়েছে যেটা কিনা নেলসন ম্যান্ডেলার অ্যাক্টিভিটি এবং অ্যাচিভমেন্ট সম্পর্কে কথা বলছে। তো দেখো এখানে কিন্তু দেখো গাইডেড আছে। গাইডেড কোন ভার্বের ফর্ম? তোমরা যারা জানো না, গাইডেড হচ্ছে V3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। গাইডেড হচ্ছে পাস্ট পার্টিসিপল। ওকে, সো গাইডেড হচ্ছে পাস্ট পার্টিসিপল, এবং গাইডেড কিন্তু যেহেতু পাস্ট পার্টিসিপল, আমি একইভাবে বাকিগুলো সেম ভাবে পাস্ট পার্টিসিপল দিয়ে করব। এর জন্য আমি বললাম যে প্রথম বক্সে যেটা দেয়া থাকবে ওইটা ফলো করে বাকিগুলো করাটা অনেক ইম্পর্টেন্ট। গাইডেড সাউথ আফ্রিকা টু ডেমোক্রেসি, তার মানে সাউথ আফ্রিকাকে আমি যদি শুধু বলি যে সাউথ আফ্রিকাকে ডেমোক্রেসির দিকে গাইড করা, তাহলে কি এটা একটা বাক্য হয়? হয় না, বা নির্দেশনা দেয়া। বাক্য কোনোভাবেই হওয়া যাবে না, কোনোভাবেই ফুল স্টপ থাকতে পারবে না। তারপর দেখো ফট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল, আবার দেখো ফটও কিন্তু একটা V3, অর্থাৎ ফটও কিন্তু একটা পাস্ট পার্টিসিপল ভার্ব। তারপর দেখো ফট ফর পিপলস এমানসিপেশন। এমানসিপেশন মানে হচ্ছে স্বাধীনতা। এমানসিপেশন মানে কি? স্বাধীনতা। তোমরা যারা এমানসিপেশন মানে জানো না, লিখে নাও, এমানসিপেশন মানে হচ্ছে স্বাধীনতা। ঠিক আছে, আমি একটু কমেন্ট দেখি তোমাদের। আপু পাশাপাশি লিখো নাকি এটা একটার নিচে আরেকটা? এখানে আসলে পাশাপাশি লেখা ছাড়া তেমন স্পেস নেই, কারণ আমাদের নিচে নিচে আরো কন্টেন্ট আছে, সো পাশাপাশি লিখতেই হবে আর কি। আপু নিচে লিখবো না? ও তুমি কি জিজ্ঞেস করেছো লিমন, তুমি ফ্লো চার্ট কিভাবে লিখবে? অবশ্যই ফ্লো চার্ট নিচে লিখবে, কারণ তুমি তো পাশাপাশি বক্স করার জায়গা থাকবে না। ফ্লো চার্টের বক্সটা আমি তোমাদেরকে একটু দেখাই, এই স্লাইডটা একটু দেখো। এই যে ধরো একটা বক্স, 1 নাম্বার বক্স, তারপর নিচে আরেকটা বক্স 2 নাম্বার বক্স, তার নিচে আবার 3 নাম্বার বক্স, এইভাবে যাবে। ঠিক আছে, তোমরা যারা এই কনফিউশনটা যাদের আছে যে পাশাপাশি লিখবা বক্স করবা নাকি নিচে বক্স করবা, তোমরা কিন্তু ডেফিনেটলি এইভাবে বক্স করতে হবে। অ্যারোটা ডাউনওয়ার্ড অ্যারো করতে হবে, অর্থাৎ নিচের দিকে অ্যারো দিতে হবে। ঠিক আছে, নিচে অ্যারো দিতে হবে, পাশাপাশি কিন্তু অ্যারো দেয়া যাবে না। মাত্র জয়েন করেছি, কিছুই বুঝতে পারছি না। যারা মাত্র জয়েন করেছো তাদের সাথে আমি একটু আপসেট, কারণ আমি আশা করেছিলাম যে আমার এই ক্লাসটাতে সবাই শুরু থেকে জয়েন করে থাকবা, যেহেতু এটা একটা ডেমো ক্লাস। কিন্তু যারা জয়েন করনি কোনো সমস্যা নেই, আমি মোটামুটি মাত্র এখন শুরুর দিকে আছে। আমরা ফ্লো চার্টের রুল ডিসকাস করছি, অর্থাৎ আমাদের আজকের ক্লাসটা ফ্লো চার্টের উপর। ঠিক আছে আপু, আমাদের কলেজে তো নিচে এটা অসম্ভব সানিমুন। আমি যেহেতু নিজে বোর্ড স্ট্যান্ডার্ড খাতা দেখেছি এবং আমি নিজেও স্কলারশিপ পেয়েছি, তো আমি জানি যে এটা নিচে ডেফিনেটলি অ্যালাউ করবে, এবং এটা না যারা করবে তারা আসলে ভুল শিখাচ্ছে স্টুডেন্টদেরকে। তো এই কনফিউশনটা তোমরা রেখো না, এটা নিচে হবে। ফ্লো চার্ট অলওয়েজ বক্স নিচে করতে হয়, কারণ 5টা বক্স তো পাশাপাশি খাতায় করা সম্ভব না। ওকে, রিফাত হোসেন জিজ্ঞেস করছে বারবার এটা বইয়ের কত নাম্বার পৃষ্ঠা? না, এটা কোনো বইয়ের পৃষ্ঠা না, আমরা কোনো বইয়ের ক্লাস করাচ্ছি না, আমরা ফ্লো চার্টের উপর একটা ক্লাস করাচ্ছি, ফ্লো চার্টের রুল নিয়ে ক্লাস করাচ্ছি। আপু ফ্রেজের বদলে কি একটা ওয়ার্ডও থাকতে পারে? না, একটা ওয়ার্ড কখনো থাকতে পারে না, মিনিমাম 2-3টা ওয়ার্ড তো থাকবেই, নাহলে তো আসলে ফ্রেজ হবে না। তো এটাকে ফ্রেজই হতে হবে। সুহা, তুমি যে কোয়েশ্চেনটা করেছো তোমার অ্যান্সারটা হচ্ছে না, একটা ওয়ার্ড থাকতে পারে না। আপু ক্লাসটি কয় ঘন্টা হয় একটু বললে ভালো হতো। আমাদের ক্লাসগুলো সাধারণত 1.5 ঘন্টা হয়ে থাকে। 1.5 ঘন্টার ক্লাসটা সম্পূর্ণ 1.5 ঘন্টা হয়ে থাকে, এবং মাঝখানে হচ্ছে প্রায় আমাদের ক্লাসের সময় হচ্ছে শীতকালের দিকে মাগরিবের আজান এবং নর্মাল টাইমে আসরের আজান দিয়ে থাকে। তো তখন আমরা আমাদের শিক্ষার্থীদেরকে নামাজ পড়ার জন্য 10 মিনিটের মতো ব্রেক দিয়ে থাকি। বাট এছাড়া আমাদের ক্লাস পুরোপুরি 1.5 ঘন্টা হয়, অর্থাৎ তোমাদের নর্মাল ক্লাসের যে স্কেডিউল 4:30 বাজে,
বিকেল 4:30 বাজে, 4:30 থেকে 6টা পর্যন্ত তোমাদের ক্লাসগুলো হয়ে থাকবে। আমাদের পেইড ব্যাচের যে ক্লাসগুলো সেগুলো 4:30 থেকে 6টা পর্যন্ত হয়ে থাকে। ওকে আপু, সবগুলো বক্স কি সমান করতে হবে? হ্যাঁ, এটা আসলে কেউ মেপে মেপে দেখবে না। একটা ইংলিশ টিচার খাতা দেখার সময় ডেফিনেটলি একটা স্কেল নিয়ে বসে দেখবে না কোনটা কতটুকু, কিন্তু ডেফিনেটলি দেখতে একটু সিমিলার হতে হবে। একটা যদি এত মোটা হয় একটা ছোট হয় তাহলে আসলে দেখতে ভালো লাগে না। আপু আজকে তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না। কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাসও কি আপু করবেন? অবশ্যই করবো। আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের অনেক সুন্দর ক্লাস আছে আমাদের পেইড ব্যাচের জন্য। তো তোমরা দ্রুত কি ভাবছো আমি জানি না, দ্রুত তোমরা জয়েন করে ফেলো আমাদের পেইড ব্যাচে এবং দ্রুত তোমরা কোর্সটি কিনে ফেলো এবং তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকেও বলো আসলে, কারণ আমার মনে হয় একসাথে পড়ার মধ্যে একটা বেটার কম্পিটিশন আছে এবং একটা বেটার আন্ডারস্ট্যান্ডিংও আছে। তো তোমরা এটা মাথায় রেখে দ্রুত কোর্সটা কিনে ফেলো। ধন্যবাদ আপু সুন্দরভাবে বোঝানোর জন্য, ধন্যবাদ তোমাদেরকেও। আচ্ছা আসো আমরা শুরু করি যেখানে ছিলাম। আমি বলছিলাম এই যে এখানে দেখো, এখানে আমরা একটা ফ্লো চার্টের এক্সাম্পল নিয়ে ডিসকাস করছি। আমরা একটা ফ্লো চার্টের এক্সাম্পল নিয়ে ডিসকাস করছি যেখানে কিনা আমরা প্রথমত V3 ইউজ করব। অর্থাৎ এখানে যেহেতু প্রথম এক্সাম্পলটাতে একটা V3 ছিল, এর জন্য আমরা বাকি দুইটাতেও V3 ইউজ করেছি। প্রথমত একটা নেলসন ম্যান্ডেলার অ্যাক্টিভিটিস এবং অ্যাচিভমেন্টস নিয়ে একটা ফ্লো চার্ট আঁকতে বলা হয়েছে। তো প্রথম এক্সাম্পলটা হচ্ছে গাইডেড সাউথ আফ্রিকা টু ডেমোক্রেসি, অর্থাৎ সাউথ আফ্রিকাকে গণতন্ত্রের দিকে নির্দেশনা দেওয়া। তারপর হচ্ছে ফট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল, মানে ফট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল, অর্থাৎ হোয়াইট মাইনরিটি যে রুল ছিল সেটার এগেইনস্টে সে লড়াই করেছে। আপু ফ্লো চার্ট কত নম্বরে থাকে? ফ্লো চার্ট 3 নম্বরে থাকে, ইংলিশ ফার্স্ট পেপারে থাকে 3 নম্বর প্রশ্নটায়। আপু আর কি ফ্রি ক্লাস করাবেন? আমার মনে হয় না আমাদের আর ফ্রি ডেমো ক্লাস হবে, কারণ এইচএসসি চলেই এসেছে এবং এটাই প্রবলেম আমাদের লাস্ট ডেমো ক্লাস এইচএসসি 26-এর জন্য। আচ্ছা আপু বুঝি নাই তোমাদের কথা। আপু এটা শেষ করেন। হ্যাঁ আমি শেষ করতে যাচ্ছি, কিন্তু তোমাদের প্রশ্ন আসলে শেষই হচ্ছে এবং অনেকে বলছে যে ওরা নাকি আবার বুঝাবে। আমি কিন্তু এখনো মানে অনেক টাইম নিয়ে প্রত্যেকটা জিনিস বুঝাচ্ছি। তো তোমরা একটু ফোকাস রাখতে হবে ক্লাসে, এবং এটাও কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদের থেকে এক্সপেক্ট করি। যারা আমাদের রেগুলার স্টুডেন্ট আছে তারা বলতে পারবে যে আমরা আমাদের স্টুডেন্টদেরকে কিভাবে বিল্ড করেছি। তারা অনেক স্পন্টানিয়াসলি আমাদের সাথে উত্তর দেয় এবং তারা কিন্তু বুঝে, তারা ফোকাসটা কিন্তু অনলাইন ক্লাসে। অন্যান্য অনলাইন ক্লাসে কি হয় জানি না, অন্যান্য অনলাইন ক্লাসে কি কেউ আবার অন্য অ্যাপে গিয়ে ফেসবুক চালায় বা ইউটিউব দেখে, এটা হয় কিনা যায় না, কিন্তু আমার স্টুডেন্টদেরকে আমি বলতে পারি যে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা কিন্তু অনেক মনোযোগী এবং তারা কিন্তু পুরাটা টাইম ক্লাসে অনেক বেশি মনোযোগ দিয়ে থাকে এবং পুরাটা টাইম ক্লাস একেবারে ভালো মতো এনজয় করে এবং এটা ওদের ক্লাসের স্পিরিট দেখেই বোঝা যায়। ঠিক আছে আপু এটা কি পেন্সিল দিয়ে না পেন দিয়ে লিখবো? এটাও কিন্তু আমি বলে দিয়েছি, ফ্লো চার্ট পেন্সিল দিয়ে লিখতে হবে, কোনো পেন ইউজ করা যাবে না, ফ্লো চার্ট পেন্সিল দিয়ে। ওকে তারপর দেখো played a prominent role as the advocate of humanity। এখানেও কিন্তু played শব্দটা কিন্তু একটা V3 অর্থাৎ past participle verb। so played prominent role as the advocate of humanity। তারপর বলেছে awarded Nobel Peace Prize and brought down apartheid। আচ্ছা এইখানে তোমাদেরকে আমি যে সার্কেল গুলো করে দিয়েছি, তোমরা একটু সার্কেল গুলোর দিকে তাকাও। সার্কেল গুলো অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ প্রথম যে বক্সটা নাম্বার 1 নাম্বার বক্সটা, সেই 1 নাম্বার বক্সটা কিন্তু তোমাদেরকে দিয়ে দেয়া থাকবে। ঠিক আছে, এই প্রথম বক্সটা যেহেতু দিয়ে দেয়া থাকবে, প্রথম বক্সে যদি আইএনজি থাকে তাহলে আমরা বাকিগুলোর ভার্বও আইএনজি লিখবো। প্রথম বক্সে যদি পাস্ট পার্টিসিপল থাকে তাহলে আমরা পরের গুলাও পাস্ট পার্টিসিপল লিখবো। ঠিক আছে, তারপর দেখো এখন আমরা তোমাদের সাথে একটা প্যাসেজ পড়বো এবং এরপর আমি তোমাদের থেকে অ্যান্সার নিব। এখনই কিন্তু আমি মোটামুটি বুঝে যাব যে আমার কোন নিউ টু বি স্টুডেন্ট গুলো আসলে ভালো আর কারা আসলে ফাঁকিবাজ, কারণ আমি তোমাদের থেকে অ্যান্সার গুলা কিন্তু জিজ্ঞেস করব। এখন আমরা হচ্ছে তোমাদের একটা প্যাসেজ পড়বো, যে প্যাসেজ থেকে কিন্তু আমরা ফ্লো চার্ট পরে প্র্যাকটিস করব। সো ভালো মতো তোমরা নিজেরাও পড়ো, আমিও তোমাদের সাথে পড়ছি। আমরা প্রপারলি আগে প্যাসেজটা একবার পড়ি। এই
ফ্লোচার্টের প্যাসেজগুলো কিন্তু তোমার অত থ্রোলি না পড়লেও হবে, আগে সবসময় কোয়েশ্চেনটা দেখবো। তো আগে আমরা দেখে আসি ফ্লোচার্টের প্রশ্নটা কিসের উপর, তারপর প্যাসেজটা পড়ি। আচ্ছা, এখানে বলা হয়েছে read the following text and make a flowchart showing the different type of dreams। অর্থাৎ এখানে কিন্তু ফ্লোচার্টের টপিকটা আগে পড়া খুবই ইম্পর্টেন্ট। তিনটা জিনিস অনেক অনেক ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ফ্লোচার্ট নিচে করতে হবে, ফ্লোচার্ট পেন্সিল দিয়ে করতে হবে, এবং ফ্লোচার্টে আগে কোয়েশ্চেন পড়তে হবে। আগে প্যাসেজ পড়ে কোনো লাভ নাই, আগে কোয়েশ্চেন পড়বো, তারপর আমরা প্যাসেজ পড়বো। So read the following text and make a flowchart showing the different types of dreams। অর্থাৎ ফ্লোচার্টের বিষয়টা হচ্ছে যে ভিন্ন ভিন্ন স্বপ্ন নিয়ে একটা ফ্লোচার্ট তৈরি করো, অথবা ফ্লোচার্টটা এমন ভাবে দেখাও যেখানে ভিন্ন রকম স্বপ্ন নামগুলো যেন তুলে আসে, ঠিক আছে। এবং প্রথম একটা বক্স দেয়া আছে যেটার নাম হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি ভিভিড। ভিভিড মানে হচ্ছে ঝাপসা, ঠিক আছে। এরকম অনেক স্বপ্ন থাকে না যে আমরা ঝাপসা স্বপ্ন দেখি, আমাদের মনে হয় আচ্ছা এটা হচ্ছে অনেক কিছু হচ্ছে। এই ঝাপসা স্বপ্ন হচ্ছে ভিভিড, ঝাপসা মানে হচ্ছে ভিভিড। আচ্ছা, তারপর দেখো আপু, বক্সের ভিতরের লেখাটাও কি পেন্সিল দিয়ে লিখবো? না না, বক্সের ভিতরের লেখা পেন্সিল দিয়ে কেন লিখবা? তোমরা কি ক্লাস 3 এর বাচ্চা? ক্লাস 3 এর বাচ্চারা অ্যান্সার করে পেন্সিল দিয়ে। তোমরা খালি বক্সটা পেন্সিল দিয়ে করবা, ঠিক আছে। বক্সটা পেন্সিল দিয়ে করবা, ঠিক আছে। আর কিচ্ছু পেন্সিল দিয়ে না, শুধুমাত্র বক্সটা পেন্সিল দিয়ে হবে। আচ্ছা, আমি আবার যে বিষয়টা বলি একটু, রিড দ্য ফলোইং টেক্সট এন্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং ডিফারেন্ট টাইপ অফ ড্রিমস। এখানে ভিন্ন স্বপ্ন, এটা নিয়ে একটা ফ্লো চার্ট করতে বলা হয়েছে এবং শুরুতেই একটা দেয়া আছে। আসো এখন আমরা প্যাসেজটা পড়ি। প্যাসেজটা কিন্তু একটু বড়, সো তোমাদের কিন্তু নিজেদেরও পড়তে হবে এবং মনোযোগে দিতে হবে। আমি কিন্তু কোনো ডিস্ট্রাকশন একদমই চাই না, এবং আমি কিন্তু এই ব্যাপারে একটু স্ট্রিক্ট যে তোমরা ক্লাসের মধ্যে কেউ ডিস্টার্ব করবে না, কারণ অনেক অনেক স্টুডেন্ট আছে যারা অনেক ভালো করে এবং অনেক মনোযোগী, ওরা অনেক কষ্ট করে। তো আমি চাই যে ওদের কষ্টটা আসলে কাজে লাগুক এবং কারো ডিস্টার্বে যেন এটা ক্ষতি না হয়। সো তোমরা আসো আমরা একসাথে প্যাসেজটা পড়ি। Dreams have fascinated philosophers for thousands of years। অর্থাৎ ড্রিম হচ্ছে যারা ফিলোসফার্স আছে তাদেরকে বছরের পর বছর কিন্তু এই জিনিসটা অনেক অমেজ করে বা অনেক বেশি তাদেরকে অভিহিত করে জিনিসটা, যে ফিলোসফার যারা আছে, ফিলোসফার মানে কি, ফিলোসফার তাত্ত্বিক বলতে পারো, যারা অনেক বিভিন্ন তত্ত্ব নিয়ে কাজ করে তাদেরকেও ফিলোসফার বলতে পারো। আবার হচ্ছে দার্শনিকও বলা যায়, ঠিক আছে। ফিলোসফার মেইন মিনিং, বাংলা মিনিংটা হচ্ছে দার্শনিক। আমি তোমাদের সামনে ইচ্ছা করে এখন আসছি না, কারণ আমি চাই যে প্যাসেজটা তোমরা যেন দেখতে পাও। আমি সামনে আসলে যদি প্যাসেজ দেখতে সমস্যা হয়, সেই কারণে আমি চাই যে তোমরা আগে প্যাসেজটা নিজেরা দেখো। Dreams have fascinated philosophers for thousands of years, but only recently have dreams been subjected to empirical research। Empirical research মানে কোনো কিছু যখন একেবারে বৈজ্ঞানিক পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ রিসার্চ করা হবে, সেটাকেই বলা হয় এম্পেরিক্যাল রিসার্চ। এম্পেরিক্যালের বাংলা মানে হচ্ছে অভিজ্ঞতামূলক, অর্থাৎ মানুষের অভিজ্ঞতা দেখে জাজ করা। আরেকটা জিনিস, আমি কিন্তু বাংলা ওয়ার্ড গুলো 2-3 বার করে বলে দিচ্ছি, তো তোমরা একটু নোট করে নিও। আমি বলেছি ফিলোসফার মানে হচ্ছে দার্শনিক, ফিলোসফার মানে দার্শনিক, আর এম্পেরিক্যাল মানে হচ্ছে অভিজ্ঞতামূলক, ঠিক আছে। ও ফিলোসফার মানে দার্শনিক, এম্পেরিক্যাল মানে অভিজ্ঞতামূলক, এবং সায়েন্টিফিক স্টাডি মানে হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা। সায়েন্টিফিক স্টাডি মানে হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা, ঠিক আছে। আর ফ্যাসিনেটেড যে ওয়ার্ডটা, ফ্যাসিনেটেডও মনে হয় কেউ একজন মিনিং জিজ্ঞেস করেছো। ফ্যাসিনেটেড মানে হচ্ছে মুগ্ধ, ঠিক আছে। তারপর ফ্যাসিনেটেড মানে হচ্ছে মুগ্ধ। তারপর দেখো, chances are that you have often found yourself puzzling the content of a dream। অর্থাৎ এরকম আমাদের সাথে অনেকেই হয়েছে যে আমরা স্বপ্নে যা দেখি তা নিয়ে আমরা আসলে কনফিউজড হয়ে যাই, আমরা পুরা কনফিউশনে ভুগি যে আমরা স্বপ্নে কি দেখলাম, এবং আমরা এটা নিয়ে পুরা পাজলড হয়ে যাই। or perhaps you have wondered why you dream at all। এবং মাঝে মাঝে আমরা হয়তো এটাও ভাবি যে আমরা আসলে কেনই বা স্বপ্ন দেখি, এরকম স্বপ্ন আমরা কেন দেখি ঘুমিয়ে ঘুমিয়ে। সো পাজলিং মানে হচ্ছে বিভ্রান্তিকর, ঠিক আছে। পাজলিং মানে হচ্ছে বিভ্রান্তিকর। আর perhaps you have wondered why you dream at all, এবং হয়তো মাঝে মাঝে তুমি ভাবো যে কেনই তুমি একেবারে স্বপ্ন দেখো।
ফার্স্ট লেটস স্টার্ট বাই অ্যানসারিং আ বেসিক কোয়েশ্চেন। প্রথমত শুরু করি একটা বেসিক বা একটা একেবারে প্রাথমিক প্রশ্নের উত্তর দিয়ে। হোয়াট ইজ ড্রিম? স্বপ্ন আসলে কি? আচ্ছা, আমি এখন যেহেতু পুরো প্যাসেজটা পড়েছি, আমি একটু তোমাদের মিনিং গুলো আবার লিখে দিই। ফিলোসফার মানে হচ্ছে দার্শনিক, ঠিক আছে? ফিলোসফার মানে দার্শনিক। ফ্যাসিনেটেড মানে হচ্ছে মুগ্ধ, মুগ্ধ হয়ে যাওয়া। মানে যারা মাঝে মাঝে ফিলোসফাররা মুগ্ধ হয়ে যায় তারা যখন স্বপ্নের কথা ভাবে। রিসেন্টলি হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু এম্পিরিক্যাল রিসার্চ মানে হচ্ছে অভিজ্ঞতামূলক গবেষণা, অভিজ্ঞতামূলক গবেষণা। সায়েন্টিফিক স্টাডি আমি বলেছি বৈজ্ঞানিক বানান তোমরা সবাই পারবে, সো আমি ওটা লিখছি না। সায়েন্টিফিক স্টাডি মানে হচ্ছে বৈজ্ঞানিক পড়াশোনা। Chances are that you have often found yourself puzzling. Puzzling মানে হচ্ছে বিভ্রান্তিকর। তোমরা কিন্তু কেউ নোট নাও একটু, শব্দগুলো যে আমি মিনিং বলছি এই ভোকাবুলারি গুলো কিন্তু তোমাদেরকে আমরা প্রত্যেকটা ক্লাসে বলে দিই, যেন তোমাদের ভোকাবুলারি ওভারঅল অনেক স্ট্রং হয়। কারণ আমরা কিন্তু শুধু এইচএসসি এর কথাটা মাথায় রাখি না, আমরা তোমাদের সামনে যে অ্যাডমিশন আছে সেটাও জানি, এবং আমরা জানি যে তোমাদের অনেকেরই ভোকাবুলারি অনেক দুর্বল এবং তোমরা অনেকেই স্ট্রাগল করো ভোকাবুলারি নিয়ে। এই জিনিসটা আমরা এগিয়ে আসলে প্রত্যেকটা ক্লাসে করে দিয়ে থাকি। তারপর দেখো, or perhaps you have wondered why you dream at all. First let's start answering a basic question, what is a dream? বা স্বপ্ন আসলে কি? তারপর দেখো, a dream can include any of the images, অর্থাৎ একটা স্বপ্নে কিন্তু যে কোনো একটা ছবি থাকতে পারে, তাই না? অনেকেই কিন্তু আমরা একটা ছবি দেখি, হয়তো দেখি যে আমরা ছোট হয়ে গিয়েছি, আমরা অনেক বড় হয়ে গিয়েছি, এরকম কোনো ছবি দেখি, বা আমাদের নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের নিয়ে আমরা স্বপ্ন দেখি। Thoughts and emotions that are experienced during sleep, মাঝে মাঝে আমরা ঘুমের সময় এসব ইমোশন বা এসব চিন্তা ভাবনা আমাদের স্বপ্নের মধ্যে আসে। Dreams can be extraordinarily vivid or very vague, অর্থাৎ ড্রিম একেবারে স্বপ্ন মাঝে মাঝে পরিষ্কারও হতে পারে অথবা ঝাপসাও হতে পারে। অর্থাৎ যেটা বলেছিলাম, ভিভিড মানে হচ্ছে পরিষ্কার আর ভেগ মানে হচ্ছে ঝাপসা। তো একেবারে ঝাপসাও হতে পারে, ঝাপসা। আচ্ছা, আমি উল্টা লিখছি, ভিভিড মানে হচ্ছে ক্লিয়ার, সরি। ভিভিড মানে হচ্ছে পরিষ্কার, মানে হতে পারে তুমি স্বপ্নতে কি দেখেছো তোমার প্রত্যেকটা কথা অনেক সুন্দরভাবে মনে আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, আমি আসলে ছোটবেলা থেকে ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, সো আমার বাংলা লেখা অনেক বাজে। এন্ড আমার বাংলা লেখা না বুঝলে তোমরা তাই বলে আমি বারবার প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে বলে দিই মুখে। তো তোমরা চেষ্টা করো মুখে ওয়ার্ডটা বলে ওটা শুনে লিখে ফেলার। filled with joyful emotions or frightening images, অনেক সময় অনেক আনন্দের ছবি থাকে, অনেক সময় অনেক ভয়ঙ্কর ছবি থাকে। আমরা অনেক সময় অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখি, আবার অনেক সময় অনেক খুশির স্বপ্ন দেখি, যেটা শুনে আমাদের মনটা অনেক ভালো হয়ে যায়, যে আমরা হচ্ছে নেক্সট দিন আমেরিকা চলে গিয়েছি, এরকম স্বপ্ন। Focused and understandable or unclear and confusing, মাঝে মাঝে খুব ফোকাসড হতে পারে স্বপ্নটা, মানে তুমি জানো তুমি কি রেখেছো, মাঝে মাঝে খুবই আনক্লিয়ার, ঝাপসা, কনফিউজিং একটা স্বপ্ন হতে পারে। আচ্ছা, তারপর দেখো নেক্সট স্লাইডে যাই। Why do we dream? আমরা কেন স্বপ্ন দেখি? What purpose do dreams serve? স্বপ্ন আসলে কোন এমন উদ্দেশ্যটাকে পেশ করে? While many theories have been proposed about the reason and function of dream, যদিও অনেক এরকম আমরা তত্ত্ব দেখেছি যেটা কিনা স্বপ্নের কারণ এবং স্বপ্নের যে ভূমিকা সেটা নিয়ে কথা বলে। এখানে রিজন মানে হচ্ছে কারণ, রিজন মানে হচ্ছে কারণ, এবং ফাংশন মানে হচ্ছে ভূমিকা। নো কনসেনসাস হ্যাজ ইমার্জ, অথবা সবাই কিন্তু একমত। কনসেনসাস মানে হচ্ছে একমত হওয়া। কোনো কিছুতে কনসেনসাস থাকা মানে সবার যখন একমত থাকবে, সবাই যখন একটা কিছুতে রাজি হবে, তখনই আমরা সেটাকে কনসেনসাস বলি। কনসেনসাস হ্যাজ ইমার্জড মানে কনসেনসাস এখন পর্যন্ত আমরা পাইনি, বা এরকম কোনো কনসেনসাস এখন পর্যন্ত আসেনি। Considering the time we spend in a dreaming state, যদি আমরা সব মানে চিন্তা করি যে আমরা কতটুকু সময় আসলে পার করি একটা স্বপ্নের রাজ্যে বা একটা স্বপ্নের অবস্থায় বা স্বপ্ন দেখা অবস্থায়, the fact that researchers do not yet understand the purpose of dreams may seem baffling. এই সেন্টেন্সটা আমরা একটু দেখি। প্রথমত বলেছে
কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড ইন ড্রিমিং স্টেট, অর্থাৎ আমরা যতটুকু সময় আসলে স্বপ্ন দেখা অবস্থায় কাটাই, কারণ সেটা কিন্তু অনেকটা সময়, আমরা কিন্তু প্রায় প্রত্যেকটা রাতেই অনেকে স্বপ্ন দেখে, আমরা অনেকক্ষণ ঘুমাই, তো পুরাটা স্বপ্ন কিন্তু অনেক বেশি, বা পুরাটা সময়টা কিন্তু অনেক বেশি। এবং এখনো যে আসলে আমাদের বৈজ্ঞানিকরা বা যারা গবেষক আছে তারা যে এখন পর্যন্ত এটার কোনো উদ্দেশ্য বের করতে পারেনি, এই পুরা জিনিসটা আসলে বিস্মিতকর, অর্থাৎ ব্যাফলিং অর্থ হচ্ছে বিস্মিতকর বা বিস্মিতকর, যেটাই প্রনাউন্স করো বাংলায়, মানে একবারে অবাক করে দেওয়ার মতো, যে এতদিনেও আসলে এটার কোনো সলিউশন পাওয়া যায়নি বা এটার কোনো পারপাস উদ্দেশ্য আসলে পাওয়া যায়নি, বা অনেক দ্বিমত আছে এটাতে। তারপর দেখো, however it is important to consider that science is still unraveling the exact purpose and function of sleep itself, অর্থাৎ এটাও আমাদের মেনে নিতে হবে যে বিজ্ঞান কিন্তু এখনো ঘুমের যে উদ্দেশ্য বা ঘুমের যে কার্যকারিতা আছে সেটার উপরে কিন্তু বিজ্ঞানে এখনো অনেক গবেষণা চলছে। সো এটাই যে ঘুমের উপরে যদি এখনো গবেষণা চলে, তাহলে স্বপ্ন তো আসলে ঘুমেরই একটা অংশ, তার সাথে আসলে ওটার গবেষণা হয়তো সামনে হবে। Some researchers suggest that dreams serve no real purpose, অর্থাৎ কিছু গবেষক আছে যারা কিনা বলে যে স্বপ্নের আসলে কোনো উদ্দেশ্যই নেই, অর্থাৎ স্বপ্ন একেবারে উদ্দেশ্যহীন। While others believe that dreaming is essential to mental, emotional and physical well-being, অন্যদিকে অন্যরা অনেকে বিশ্বাস করে যে স্বপ্ন দেখা আসলে তোমার মানসিক, শারীরিক এবং তোমার যে ওভারঅল যে তোমার ইমোশনাল সাইডটা আছে সেটার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ একই সাথে আমাদের মানসিক স্বাস্থ্য এবং আমাদের শারীরিক স্বাস্থ্য এবং আমাদের যে আবেগগুলো আছে সেটা কিন্তু স্বপ্ন খুব সুন্দর মতো জিনিসটাকে প্রোটেক্ট করে। However, it is important to consider that science is still unraveling. Unraveling শব্দটার মানে কি? Unraveling মানে হচ্ছে কোনো কিছু মানে র্যাপিং পেপার খোলাটা যেমন একটা আনরাভেলিং, সো উন্মোচন, আনরাভেলিং মানে হচ্ছে উন্মোচন। আমরা কোনো সময়, অনেক সময় আমরা অনুষ্ঠানে অনেক কিছু উন্মোচন করি, সো উন্মোচন, আনরাভেলিং মানে কোনো কিছু ওপেন করা বা আনরাভেল করা অর্থ হচ্ছে উন্মোচন। The exact purpose and function of sleep itself. আচ্ছা, তারপর দেখো, some researchers suggest that dreams serve no real purpose, while others believe that dreaming is essential to mental, emotional and physical well-being. এটা আমরা লাস্ট স্লাইডেও পড়লাম। Next, let's learn more about some of the most prominent dream theories. এখান থেকে তোমাদের ফ্লো চার্টের কন্টেন্ট শুরু হয়েছে, ঠিক আছে? এই যে এটা কিন্তু তোমার নিজের প্যাসেজটা পড়ে বুঝতে হবে। তুমি এর জন্যই কিন্তু আমি অলওয়েজ বলি যে আগে প্যাসেজের টাইটেল পড়বা, কারণ না হলে তুমি প্যাসেজের টাইটেল যদি প্যাসেজটা পড়ার পর পড়ো তাহলে তুমি আবার ভুলে যাবা যে প্যাসেজে কোন জায়গায় কি পড়ছিলা, তখন তুমি আবার পুরো প্যাসেজ দেখতে যাবা। এখন প্যাসেজের টাইটেল কিন্তু আমরা জানি যে আমাদের কয় ধরনের স্বপ্ন আছে সেটা নিয়ে আসলে ফ্লোচার্টটা করতে হবে। সো এখানে কিন্তু বলা আছে লেটস লার্ন মোর অ্যাবাউট some of the most prominent dream theories, অর্থাৎ কিছু ড্রিম থিওরি আমরা এখন দেখব, হয়তো তার সাথে সাথে কিছু স্বপ্নের টাইপও আমরা দেখব। তারপর দেখো, consistent with the psychoanalytic perspective, সিগমন্ড ফ্রেডস থিওরি। সিগমন্ড ফ্রেড হচ্ছে একজন দার্শনিক, ওর একটা তত্ত্বের কথা বলা হয় যেটা কিনা স্বপ্ন নিয়ে আসলে ওর একটা তত্ত্ব ছিল, সেটার কথা বলা হয়। এখানে দেখো, সাইকো অ্যানালিটিক মানে হচ্ছে মনস্তাত্ত্বিক, ঠিক আছে? সাইকো অ্যানালিটিক মানে হচ্ছে মনস্তাত্ত্বিক, মনস্তাত্ত্বিক, ঠিক আছে? Consistent with the psychoanalytic perspective, Sigmund Freud's theory of dreams suggests that dreams are a representation of unconscious desires, thoughts and motivations, অর্থাৎ আমাদের যে আনকনশিয়াস স্টেটটা আছে সেটার ব্যাপারে কিন্তু আমাদের স্বপ্নটা আসলে তৈরি হয়, অর্থাৎ সেটা নিয়ে কিন্তু আমাদের স্বপ্নটা তৈরি। আনকনশিয়াস মানে হচ্ছে অসচেতন বা অচেতন থাকার যে বিষয়টা, মানে আমরা যখন অজ্ঞান হয়ে পড়ে থাকি তখন কিন্তু আমাদেরকে আনকনশিয়াস বলা হয়, অর্থাৎ আমাদের কোনো চেতনা নেই বা আমাদের এখন কোনো আসলে মানে আমাদের হুঁশ জ্ঞান নেই, এরকম একটা স্টেট হচ্ছে আনকনশিয়াস। সো ডিজায়ার, থট এন্ড মোটিভেশন মানে আমাদের যত ইচ্ছা আছে, যত চিন্তা ভাবনা আছে, যত শক্তি আছে, সব কিন্তু আমাদের একটা
পুরো সম্পূর্ণ সবকিছুর একটা রিপ্রেজেন্টেশন কিন্তু কাজ করে এই স্বপ্নটা, যে আমরা যে স্বপ্ন দেখি সেটা কিন্তু আসলে আমাদের বাস্তব জীবন নিয়েই হয়ে থাকে। রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে প্রতিনিধিত্ব, ঠিক আছে? রিপ্রেজেন্টেশন মানে প্রতিনিধিত্ব। তো এটাও তোমরা মাথায় রেখো, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, তারপর দেখো, according to Freud, people are driven by aggressive and sexual instincts that are repressed from conscious awareness. এখানে বলেছে যে ফ্রয়েডের মতে মানুষ আসলে অনেক অ্যাগ্রেসিভ এন্ড সেক্সুয়াল ইনস্টিংক্টস থাকে, তাদের অনেক শারীরিক এবং তাদের অনেক রাগী ইনস্টিংক্টস থাকে, যেগুলো কিনা অনেক সময় তাদের সচেতন যে মাইন্ডটা সেটাকে দিয়ে বা তাদের যে সচেতন থাকতে হবে কনস্ট্যান্টলি, এটা দিয়ে কিন্তু রিপ্রেসড হয়ে যায়। রিপ্রেসড হয়ে যাওয়া মানে কোনো কিছু ঢেকে যাওয়া বা কোনো কিছু সেটার চাপে পড়ে আর ঠিক মতো গ্রো করতে না পারা। রিপ্রেসড এর বাংলা মিনিংটা হচ্ছে দমন করা মূলত, ঠিক আছে? রিপ্রেস মানে হচ্ছে দমন করা, দমন করা। While these thoughts are not consciously expressed, they find their way into our awareness via dreams. আমরা এরকম অনেক কিছু নিয়ে স্বপ্ন দেখি যেটা আসলে আমরা মনে মনে ভাবি, আমরা হয়তো এটা নিয়ে কাউকে বলিও না, শুধু আমাদের নিজের মধ্যে থাকে, কিন্তু দেখা যায় সেটা আমরা স্বপ্নে দেখে ফেলি। কারণ স্বপ্নটা কিন্তু তোমার শারীরিক যে মানসিক বিকাশ বা শারীরিক বিকাশ সেটার সাথে অনেক স্ট্রংলি রিলেটেড। তারপর দেখো, ইন হিজ ফেমাস বুক দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, তার একটা বই আছে যেখানে কি না স্বপ্নের বর্ণনা, তার বইটার নাম হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস। ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে বর্ণনা, ঠিক আছে? ফ্রয়েড রোট দ্যাট ড্রিমস আর, সে ড্রিমসকে সে বলে স্বপ্ন হচ্ছে ডিসগাইজড ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশেস, অর্থাৎ ডিসগাইজড ফুলফিলমেন্টস, ডিসগাইজ মানে হচ্ছে যেগুলো ঢেকে যাওয়া বা যেই ঢেকে যাওয়া আমাদের আকাঙ্ক্ষাগুলো আছে, অর্থাৎ ছদ্মবেশের নিচে যে আকাঙ্ক্ষাগুলো আছে, রিপ্রেসড উইশেস অর্থাৎ আমাদের মানে ডিসগাইজড ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশেস, অর্থাৎ দমন করা যে মানে আমাদের যে দিন শেষে আমরা যে ছদ্মবেশের মধ্যে আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো থাকে সেটারই এক ধরনের দমন করা একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষার প্রকাশ পায় হচ্ছে স্বপ্নের মাধ্যমে, ঠিক আছে? এখন দেখো এখানে কয়েকটা পয়েন্ট দেয়া আছে ফ্রয়েডের থিওরির ব্যাপারে। Freud's theory contributed to the popularity of dream interpretation, অর্থাৎ ওর যে থিওরিটা ছিল, ওর যে তত্ত্বটা ছিল সেটা স্বপ্নের বর্ণনা দেওয়ার ক্ষেত্রে অনেক পপুলার ছিল। Following his paths, many theorists came up with their own ideas about dreams. এবং ওকে দেখে আরো এরকম অনেক তাত্ত্বিকরা কিন্তু এরকম স্বপ্ন নিয়ে অনেক থিওরি নিয়ে আসে এবং স্বপ্ন নিয়ে অনেক ধরনের তত্ত্ব নিয়ে আসে। The following are just a few of them. এখানে আমরা আসলে থিওরি গুলো দেখতে পারবো, যে থিওরি গুলো কিন্তু আমরা এই টাইপ অফ ড্রিম কিন্তু আমরা থিওরি গুলো থেকেই পেয়ে যাব। এখানে দেখো, Freud's theory contribute some researchers suggest that dreams are subjective interpretation of signals generated by the brain during sleep, অর্থাৎ বলেছে যে আমাদের ব্রেইন যখন আমাদের ঘুমানোর সময় আমাদের সাথে হয়ে যাওয়া যেসব ঘটনা আছে সেটাকে যেভাবে বর্ণনা করে সেটারই কিন্তু একটা প্রতিনিধি পায় এই স্বপ্নের মাধ্যমে, অর্থাৎ আমাদের যে একদম সাবকনশিয়াস মাইন্ড বা আমাদের যে অচেতন মাইন্ড সেটা কিন্তু ব্রেইন তুলে নিয়ে আসে। ড্রিমস আর নট মিনিংলেস, অর্থাৎ ড্রিম কিন্তু অর্থহীন না। মিনিংলেস মানে হচ্ছে অর্থহীন। তারপর দেখো, instead during dreams the cognitive elements in our brain produce new ideas. cognitive elements মানে হচ্ছে আমাদের যেসব এলিমেন্টস দিয়ে বা যেসব জিনিস দিয়ে আমরা অনেক বেশি ভাবি, অর্থাৎ আমাদের জ্ঞানের যেসব জিনিস ওগুলা কিন্তু আমাদের স্বপ্নের সময় আমাদের মাথায় কিন্তু তৈরি হয়। অর্থাৎ instead during dreams the cognitive elements in our brain produce new ideas, আমাদের কিন্তু অনেক ধরনের নতুন আইডিয়া আমরা পেয়ে থাকি। One theory suggests that dreams are the result of our brains trying to interpret external stimuli during sleep. একটা তত্ত্ব এমন আছে যেটা কিনা বলে যে ব্রেন আসলে এমন একটা জিনিস যেটা আমাদের সাথে বাইরে ঘটে যাওয়া যে জিনিস অথবা এক্সটার্নাল স্টিমুলি যেটাকে আমরা বলতে পারি, সেটাকে ঘুমের সময় আমাদের নিজস্ব মানে আমাদের মাইন্ডই সেটাকে ইন্টারপ্রেট করে অথবা আমাদের মাইন্ডে সেটার বর্ণনা দেয়। For example, the sound of the radio may be incorporated into the content of a dream. অর্থাৎ আমাদের যে রেডিওর আওয়াজ, সেই রেডিওর আওয়াজ কিন্তু চাইলে একটা স্বপ্নের তথ্যে নিয়ে আসা যায়। Another theory uses a computer metaphor
মেটাফর মানে হচ্ছে উপমা বা মেটাফর মানে হচ্ছে উদাহরণ, ঠিক আছে? মেটাফর কিন্তু এক্সাম্পলের সিনোনিম, তোমরা সিনোনিমও লিখে রাখতে পারো, মেটাফর হচ্ছে সিনোনিম। Another theory uses a computer metaphor to account for dreams. According to this theory, dreams serve to clean up clutter from the mind. এই পার্টটা একটু ইম্পর্টেন্ট, আমি দেখাই। এখানে প্রথমত বলেছে যে স্বপ্ন হচ্ছে একটা, অর্থাৎ স্বপ্ন কিন্তু এক ধরনের মেটাফর হিসেবে কাজ করে, অর্থাৎ এক ধরনের এক্সাম্পল হিসেবে তোমাদের সাথে কাজ করে। তারপর আবার দেখো বলেছে যে এই থিওরিটা বোঝায় ক্লিন আপ ক্লাটার, অর্থাৎ আমাদের ব্রেইনে যত ড্যামেজ গার্বেজ যত যা হয়ে থাকে সেটা আসলে এই স্বপ্ন কিন্তু হেল্প করে সেটাকে ক্লিন করতে। মানে আমরা অনেক সময় থাকে না যে এত চিন্তা, এত এটা কখন করব, পড়াশোনা কখন করব, খেলা কখন করব, ক্লাস 6-এ থাকে এই বন্ধু আমাকে এটা বলছিল, আমার তোর থেকে রিভেঞ্জ নিতে হবে, বা আমার তো মনটা খারাপ, মানে অনেক কিছু আমাদের ট্রমা, অনেক কিছু আসলে আমাদের মাথার মধ্যে থাকে। তো এই জিনিসটা কিন্তু স্বপ্ন আমাদেরকে হেল্প করে এই ক্লাটারটা বা এই যে কনফিউশনটা, এই ময়লা আবর্জনাটা আমাদের ব্রেন থেকে ক্লিন করতে। তারপর দেখো মাচ লাইক ক্লিন আপ অপারেশনস ইন আ কম্পিউটার, যেভাবে আমরা অপারেশন ক্লিন আপ করি মাঝে মাঝে কম্পিউটার থেকে, সেভাবেই আসলে আমরা এভাবে ক্লিন আপ করতে পারবো। রিফ্রেশিং দ্য মাইন্ড টু প্রিপেয়ার ফর দ্য নেক্সট ডে, এবং আমাদের ব্রেনকে আসলে সাহায্য করে আগামীকালের জন্য ভালো মতো করে ব্রেনটাকে প্রিপেয়ার করার জন্য, এবং আমাদের ব্রেনকে প্রপারলি রেডি করে একেবারে প্রিপেয়ারলি, মানে ঠিক মতো ফাংশন করার জন্য। আচ্ছা, তোমরা অনেকেই বলছো শুনতে পাচ্ছ না, এটা কি তোমাদের সবার সমস্যা হচ্ছে? আমাকে মাকসুদা আক্তার মিম বলেছে, আচ্ছা আমাকে গোলাম রিয়াজউদ্দিন আহমেদ আবার বলেছে আপু অল ক্লিয়ার। আমি বুঝবো যে অল ক্লিয়ার, কারণ একজনের ক্লিয়ার থাকা মানে তো আসলে এটা হতে পারে তোমার পার্সোনাল প্রবলেম, কিন্তু আমার মনে হয় সাউন্ড ঠিকই আছে। তো তোমরা, আমার মনে হয় সাউন্ড কোনো প্রবলেম না, তোমরা একটু ফোকাস থাকো। আমার মনে হয় সাউন্ড বা ডিভাইসটা চেঞ্জ করে দেখতে পারো তোমাদের যাদের সমস্যা হচ্ছে, বাট আমার মনে হয় সাউন্ড ঠিকই আছে। আচ্ছা, তারপর দেখো yet another model proposes that dreams function as a form of psychotherapy, এবং আরেকটা মডেল আছে যেটা কিনা সাইকোথেরাপি নিয়ে কথা বলে, বা আমাদের যে থেরাপি পাই আমরা মেন্টালি, আমরা অনেক সময় মানসিক থেরাপি নিয়ে থাকি, সেই সাইকোথেরাপিও আমরা আসলে স্বপ্নের মাধ্যমে পেয়ে থাকি, বা এরকমও এক ধরনের স্বপ্ন আছে যেটা আমাদেরকে এক ধরনের থেরাপি দিয়ে থাকে, অর্থাৎ আমাদেরকে মানসিক ভাবে সাপোর্ট দিয়ে থাকে। In this theory, the dreamer is able to make connections between different thoughts and emotions in a safe environment. অর্থাৎ হয়তো ছোটবেলায় তোমার সাথে কিছু একটা হয়েছিল, হয়তো তুমি কোনো ব্যথা পেয়েছো, সেটা হয়তো তোমাকে এরকম একটা সিচুয়েশন দেখাচ্ছে যে স্বপ্নে তুমি হয়তো এখন অনেক ভালো আছো, বা সেখানে তোমার কেউ যত্ন নিচ্ছে, এরকম একটা, মানে তুমি অনেক সেফ ফিল করো, তুমি অনেক সচেতন বোধ করো। আচ্ছা, সবাই বুঝতে পেরেছি, অল ক্লিয়ার, বারবার বলতে হবে না, কারণ আমি জানি সাউন্ডের প্রবলেম থাকলে আমি নিজেই সেটা আমার এন্ড থেকে ঠিক করতাম। তো তোমরা এখন আসো আমরা ফ্লো চার্টটা দেখি। আমাকে তোমরা বলো তো, তোমরা কি কেউ ফ্লো চার্টটা করেছো নাকি পুরাটাই আমার করে দিতে হবে? আগে বলো কারা কারা চাও যে আমি করে দিব, আর কারা কারা চাও যে তোমরা নিজেরা ফ্লো চার্টটা করবা। আমি একটু রেসপন্স দেখতে চাই যে কারা আসলে নিজেরা করতে পারবা, বা কারা মনে হয় যে পারবো না আপু, আপনি হেল্প করলে ভালো হয়। আমি দেখতে পাচ্ছি কেউ রেসপন্ড তেমন করছে না। আমি আই থিঙ্ক কমেন্ট আমার কাছে একটু পরে আসবে। পারবো না আপু, একজন বলছে করা লাগবে না, করে দিন আপু, করায় দেন, করে দেন। আমি আমার করা শেষ। ভেরি গুড অনিক সরকার। আমি একটু অ্যাপ্রিসিয়েট করবো আমার স্টুডেন্টদেরকে, স্পেশালি যারা নিজেরা করে ফেলছে, বিকজ তারা আমার মনে হয় এক স্টেপ আগেই আছে বাকিদের থেকে, যারা কিনা অনেক সিরিয়াসনেসটা একটু কম, তাদের মনে হয় একটু সিরিয়াস হতে হবে। হেল্প আমি অবশ্যই করবো, আমি তোমাদের সবাইকে হেল্প করবো। যারা বলছো আপু আপনি হেল্প করেন, অবশ্যই হেল্প করবো। কিন্তু যারা আছে অনেকে, আমি খেয়াল করছিলাম যে অনেকে অনেক আননেসেসারি কমেন্ট করছিলে ক্লাসে, যেটা একেবারেই কিন্তু আমি এন্টারটেইন করবো না বা অ্যালাউ করবো না। তো এটা কিন্তু খুব সাবধান থাকতে হবে এটার ব্যাপারে। বাকি দুইজন ভাইয়া কি করবে আমি জানি না, আমি এই ব্যাপারে একটু স্ট্রিক্ট, আমি আসলে অ্যালাউ করি না ক্লাসে এরকম আননেসেসারি কমেন্ট করে, এবং এটা আমার ক্লাসে খুব বাজেভাবে ইফেক্ট ফেলে। স্টুডেন্টদের যেমন ইফেক্ট ফেলে, আমারও আসলে পড়ানোর মুডটা নষ্ট হয়ে যায়, এবং আমি সেটা চাই না। আমি চাই না যে আমার পড়ানোর উপর এফেক্ট আসুক, এবং আমার পড়ানোর ইফেক্ট আসলেই তো আসলে আমার স্টুডেন্টদেরও ইফেক্ট আসবে। আচ্ছা, তাহলে আসো আমি দেখি
প্রথমত আমরা এক্সট্রাঅর্ডিনারি ভিভিড একটা পেয়েছি, তারপর হতে পারে যেহেতু দেখো এক্সট্রাঅর্ডিনারি ভিভিড এখানে কিন্তু কোনো ভার্ব ইউজ হয়নি, যেহেতু এখানে কোনো ভার্ব ইউজ হয়নি আমরা পরেও ভার্ব ইউজ করব না, এখানে কিন্তু কোনো ভার্ব ইউজ করা হয়নি। এক্সট্রাঅর্ডিনারি ভিভিড এটা কিন্তু শুধু আলাদা লেখা আছে, অর্থাৎ আমরা কোনো ভার্ব ইউজ করব না বাকিগুলোর ক্ষেত্রেও, শুধুমাত্র একটা অ্যাডভার্ব এবং একটা নাউন ইউজ করব। এক্সট্রাঅর্ডিনারিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব এবং ভিভিডটা হচ্ছে এখানে নাউন। তো আমরা এই স্ট্রাকচারটা ফলো করব বাকি পাঁচটার ক্ষেত্রে, ঠিক আছে? তারপর দেখো ভেরি ভেগ। ভেরি ভেগ মানে হচ্ছে খুবই অস্পষ্ট। এক্সট্রাঅর্ডিনারি ভিভিড মানে হচ্ছে খুবই স্পষ্ট, ভেরি ভেগ মানে হচ্ছে খুবই অস্পষ্ট বা খুবই ঝাপসা স্বপ্ন। তারপর আরেকটা আছে ফিল্ড উইথ জয়ফুল ইমোশন, অর্থাৎ আমাদের আরেকটা ধরনের আমাদের এক ধরনের স্বপ্ন আছে যেটা কিনা অনেক খুশির ইমোশন থাকে, মানে আমরা যেটা বললাম যে পরদিন স্বপ্নে দেখবা যে তুমি আমেরিকা চলে গেছো বা তুমি অনেক সুন্দর একটা জায়গায় চলে গেছো, এরকম ফিল্ড উইথ জয়ফুল ইমোশন। ফিল্ড উইথ ফ্রাইটেনিং ইমেজেস, এটাও কিন্তু ছিল যে ফ্রাইটেনিং ইমেজেস অর্থাৎ ভয়ঙ্কর কিছু ছবি দেখতে পারো, হয়তো তুমি দেখতে পারো যে আল্লাহ মাফ করুক কারো অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, হয়তো তুমি কোনো একটা বিপদে পড়ে গিয়েছো, ইত্যাদিও কিন্তু তুমি অনেকের স্বপ্নে মাঝে মাঝে দেখে থাকে। এবং লাস্টলি দেখো ফোকাসড এন্ড আন্ডারস্ট্যান্ডেবল। আচ্ছা আরেকটা আছে, পাঁচটা তোমার লিখতে হবে এবং একটা আসলে দিয়ে দেওয়া থাকবে। ফোকাসড এন্ড আন্ডারস্ট্যান্ডেবল অর্থাৎ কিছু স্বপ্ন থাকে যেটা তুমি জানো কি হচ্ছে এবং খুবই তুমি নিজেই বুঝতে পারো আচ্ছা এই স্বপ্নটা কেন হয়েছে, কারণ আমি তো এরকম কিছু নিয়েই জীবনে চলছি। সো অনেক কানেক্টেড থাকে, ওইটাকে আমরা বলবো ফোকাসড এন্ড আন্ডারস্ট্যান্ডেবল। আনক্লিয়ার অর কনফিউজিং, এটা মানে হচ্ছে যে একেবারে স্পষ্ট না এবং কনফিউশন ক্রিয়েট করে, ঠিক আছে? কনফিউশন ক্রিয়েট করে। ওকে গ্রেট, তাহলে আমাদের আসলে এখন একটা প্যাসেজের উপর কিন্তু ফ্লোচার্ট প্র্যাকটিস করা শেষ। এখন তোমরা দেখো আমি তোমাদেরকে একটা টাস্ক দিতে চাই, কিন্তু টাস্ক দেওয়ার আগে আমি ভাবছি যে রেসপন্স তো তোমরা আসলে ওভাবে নিজেরা যেহেতু করনি আমি খেয়াল করলাম, সো আমি কি তোমাদেরকে এটা সাবমিট করতে বলবো নাকি আমি তোমাদেরকে বলবো যে এটা তোমরা পরে আমাকে নাকি ক্লাসে করবো, আমি এটা ভাবছি। আচ্ছা আমি অন্য একটা দেখি, অন্য একটা প্যাসেজ দেখি, এই প্যাসেজটা একটু বড়, আমি ওইটা স্কিপ করব। আচ্ছা আচ্ছা আমরা এই প্যাসেজটা করি, আমার মনে হয় এই প্যাসেজটা তোমাদের কাছে একটু ইন্টারেস্টিং হবে। চিলড্রেন মাস্ট পাস থ্রু সেভারাল স্টেজেস। আচ্ছা এটা আগে দেখি যে এটা কি করা আছে কিনা। চিলড্রেন মাস্ট, হ্যাঁ আচ্ছা সো আমরা এটা সলভ করি। এখানে আগে এই প্যাসেজটা আমরা পড়ে শেষ করব। চিলড্রেন মাস্ট পাস থ্রু সেভারাল স্টেজেস ইন देयर লাইফস টু বিকাম অ্যাডাল্টস, অর্থাৎ শিশুদের কিন্তু জীবনে অনেক ধাপ পেরিয়ে যেতে হবে তাদের সম্পূর্ণ অ্যাডাল্ট হওয়ার ক্ষেত্রে বা প্রাপ্ত বয়স্ক হতে গেলে কিন্তু তাদের ছোটবেলা থেকে অনেক ধাপ পেরিয়ে যেতে হবে। ফর মোস্ট পিপল দেয়ার আর 4 or 5 such stages of growth, বেশিরভাগ মানুষের জন্যই আসলে 4 থেকে 5টা এরকম গ্রোথ অথবা এরকম বেড়ে ওঠার এরকম 4 থেকে 5টা স্টেজ থাকে where they learn certain things, তারা কিছু জিনিস শিখে। প্রথমটা হচ্ছে ইনফ্যান্সি অর্থাৎ একেবারে শৈশব যেটাকে আমরা বলি, ঠিক আছে? শিশু অবস্থায় যেটা বার্থ টু এজ 2 অর্থাৎ এক জন্ম থেকে 2 বছর পর্যন্ত, সেটা হচ্ছে ইনফ্যান্সি। আর্লি চাইল্ডহুড হচ্ছে তোমার একদম শৈশব কাল, যেটা মানে হচ্ছে ছোটবেলায় কিন্তু তুমি তখন আস্তে আস্তে কথা বলা শিখো, তুমি খাওয়া শিখো, নিজের কাজ করা শিখো, সেটা হচ্ছে আর্লি চাইল্ডহুড 3 to 8 years। লেটার চাইল্ডহুডে তুমি বলতে গেলে একদম বড় একটা পাখনা হয়ে যাও, একেবারে বাচ্চারা যেমনি কথা বলো ওইভাবে কথা বলো, মানে ছোট বাচ্চারা, তুমি হয়তো অনেক কিছু পারো, তুমি খেলতে পারো, খেলাধুলা করো, তুমি বাসায় সবাই সাথে অনেক সুন্দর করে কথা বলো, সবার সাথে মিশো, তোমার অনেক আগ্রহ থাকে। লেটার চাইল্ডহুডে কিন্তু আমরা দেখি সবার মধ্যে আগ্রহ থাকে। অ্যান্ড অ্যাডোলসেন্স মানে হচ্ছে বয়সন্ধিকাল, যেখানে তোমার মধ্যে অনেক শারীরিক চেঞ্জ আসে, তোমার মধ্যে অনেক মানসিক পরিবর্তন আসে, সেটাই হচ্ছে অ্যাডোলসেন্স। তারপর দেখো persons 18 and over are considered adults in our society। আমাদের দেশে যারা কিনা যাদের বয়স কিনা 18 বছরের বেশি তাদেরকে কিন্তু আমরা প্রাপ্তবয়স্ক হিসেবে কনসিডার করি। যাদের বয়স 18 বছরের বেশি তাদেরকে আমরা প্রাপ্তবয়স্ক হিসেবে কনসিডার করি। Of course there are some who will try to act older than their years।
তোমাদের মধ্যে এমন অনেকে আছে যারা কিনা যাদের নিজেদের বয়স থেকে বেশি বড় অ্যাক্ট করতে চাও, বা অথবা নিজেদেরকে মনে করো নিজেরা অনেক বড়, এরকম আসলে থাকে। এরকম আমিও যখন ছোট ছিলাম আমার মধ্যেও মনে হতো যে হয়তো আমি আসলে অনেক বড়, আমি হয়তো সব বুঝি। কিন্তু অ্যাডাল্ট হওয়ার পর বা প্রাপ্তবয়স্ক হওয়ার পর আসলে বোঝা যায় যে না, এক্সপিরিয়েন্সটা আসলে অনেক ভিন্ন। বাট ফর দ্য মোস্ট পার্ট মোস্ট ইন্ডিভিজুয়ালস হ্যাভ টু গো থ্রু দিস স্টেজেস। কিন্তু বেশিরভাগ মানুষেরই আসলে এভাবেই ধাপ পেরিয়ে পেরিয়ে তারা প্রাপ্তবয়স্ক হয়, irrespective of their economic or social status। অর্থাৎ তাদের তাদের সামাজিক বা তাদের অর্থনৈতিক অবস্থা যাই হোক না কেন, তাও কিন্তু প্রত্যেকটা মানুষ এভাবেই ধাপ পেরিয়ে পেরিয়ে প্রাপ্তবয়স্ক হয়ে থাকে। World Health Organization identifies adolescence as the period in human growth and development। অর্থাৎ হু যে আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা হচ্ছে অ্যাডোলসেন্সকে বা বয়সন্ধিকালকে মানসিক বিকাশ এবং মানসিক উন্নয়নের কথা ভাবে। মানে ওই সময়টাকে মানসিক গ্রোথ এবং ডেভেলপমেন্ট অর্থাৎ মানসিক বিকাশের কথা চিন্তা করে। দ্যাট অকার্স আফটার চাইল্ডহুড এন্ড বিফোর অ্যাডাল্টহুড। অর্থাৎ এই জিনিসটা কিন্তু তোমার শৈশবকাল এবং তোমার প্রাপ্তবয়স্ককাল দুইটার মাঝখানে অ্যাডোলসেন্স অর্থাৎ বয়সন্ধিকালটা হয়ে থাকে। তারপর দেখো, this passage represents one of the critical transitions in one's lifespan and is characterized by fast-paced growth and change। অর্থাৎ এই যে প্যাসেজটা আছে সেটা কিন্তু মানুষের যে পরিবর্তনের সময়টা সেটা নিয়ে কথা বলে, এবং এরকম ভাবে দ্রুত কিভাবে মানুষ আসলে চেঞ্জ হয়ে যায়, ফাস্ট পেসড অর্থাৎ দ্রুত গতিতে বদলায় যায় সেটার কথাই বলে। which are second only to those at infancy। Biological processes drive many aspects of this growth। অর্থাৎ আমাদের কিন্তু শুধু মানসিক বিকাশ হয় তা না, আমাদের শারীরিক বিকাশ হয়। আমাদের অনেকের ছেলেদের মুখ গজায়, হচ্ছে তাদের মধ্যে অনেক শারীরিক পরিবর্তন আছে, এবং তাদের মধ্যে হয়তো তাদের ফেসিয়াল অনেক কিছু চেঞ্জ হয়, তাদের ফেসের সাইজ অনেকভাবে চেঞ্জ হয়। অর্থাৎ ছোটবেলায় কিন্তু আমি অনেক মোটা ছিলাম, আমি এখনো খুব শুকনা না, কিন্তু ছোটবেলায় আমার ফেস পুরা মোটা গোল ছিল। আমার এখনো মনে আছে যে আমি যখন ছোটবেলার ছবি দেখে আমার এখন লজ্জা লাগে। মানে ছোটবেলায় বলতে একেবারে ছোট সময় না, ধরো আমি যখন 4-5-এ পড়ি আমি সেই মোটা একটা বাচ্চা ছিলাম। তো আমার এখন মনে হয় যে কিভাবে হলো, মানে এমন তো না যে আমি ডায়েট করেছি বা আমি খাওয়া কমিয়েছি, এটা আসলে মানে অ্যাডোলসেন্সে বা বয়সন্ধিকালে সবারই শারীরিক পরিবর্তনের কথা বলা হয়। ঠিক আছে আপু, ক্লাস কখন শেষ হবে? ক্লাস 8টার পরই শেষ হয়ে যাবে, তোমরা একটু থাকো। Biological processes drive many aspects of this growth and development with the onset of puberty marking the passage from childhood to adolescence। এবং এই সময় আমাদের বয়সন্ধিকাল বা পিউবার্টি যেটা আমরা বলে থাকি সেটা কিন্তু হয়ে থাকে। ওয়াও, আমি আমাকে মোটা বলছি, মোটা ছিলাম বলাতে দেখি সবাই অনেক হাসতেছে। মানে বুঝলাম না, মোটা হওয়া কি দোষের কিছু? মানে আমার তখন মানে সবাই বলতো আমি নাকি তখন অনেক কিউট ছিলাম বা অনেক গুদুম গাদুম ছিলাম, এবং গাল টানতো, আমার একদমই পছন্দ হতো না এটা। কিন্তু হ্যাঁ, এখন সাইজটা একটু, শেপটা একটু চেঞ্জ হয়েছে। মানে আগে আমি আরো পুরা গোল ছিল আমার চেহারাটা, মানে আই ডোন্ট নো হাউ ইট চেঞ্জড এন্ড আই হ্যাভ নো অ্যান্সার যে কিভাবে আসলে বদলায় মানুষের চেহারা, বাট এটা আই থিঙ্ক শারীরিক পরিবর্তনেরই একটা অংশ। আচ্ছা, তারপর দেখো, the biological determinants of adolescence are fairly universal। এবং ইউনিভার্সাল মানে হচ্ছে বৈশ্বিক, অর্থাৎ এটা কিন্তু পৃথিবীর সবার সাথে এরকম হয়, এমন না যে শুধু বাংলাদেশের সবার সাথে বা বাংলাদেশের রিজিয়নের মানুষের পরিবর্তন হয়। পৃথিবীর সবারই কিন্তু এই বয়সটাতে মানসিক বিকাশ বা শারীরিক বিকাশটা হয়ে থাকে। However, the duration and defining characteristics of this period may vary across time। কিন্তু মানুষের জন্য কিন্তু এটা ভ্যারি করতে পারে, অর্থাৎ কারো কারো কাছে এটা কারো কারো আর্লি হয়ে যায় পিউবার্টি, কারো কারো লেট পিউবার্টি হয়, যেটাই হয় না কেন দুইটাই ফাইন কিন্তু। তারপর দেখো, কালচারস এন্ড সোশিও ইকোনমিক সিচুয়েশন। আবার দেখা যায় যে যারা অর্থনৈতিকভাবে অনেক সচ্ছল তাদের হয়তো অনেক চেঞ্জ বা বিকাশটা অনেক ফাস্ট হয়। আবার যারা হচ্ছে প্রপারলি পুষ্টি পায় না, কম্পারেটিভলি যারা কিনা লোয়ার মিডল ক্লাসে বিলং করে, তাদের কিন্তু এই প্রসেসটা হয়তো ডিলে হতে পারে, কিন্তু হয় হয়তো সবারই একটা সময় গিয়ে হয়। This period has seen many changes over the past century puberty। অর্থাৎ এই যে সময়টা সেটা কিন্তু আমাদের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করেছে। For example, comes earlier than before, people marry late and their sexual attitudes and behavior are different from their grandparents or even parents।
আর আমাদের যে দাদা দাদির যে জেনারেশনটা ছিল তাদের সাথে কিন্তু আমাদের জেনারেশনের অনেক পরিবর্তন আমরা দেখতে পারি। তারা আরো আগে বিয়ে করতো, তারা আচ্ছা এখন হচ্ছে আমার এখানে আজান দিচ্ছে, তো আমি একটু নামাজের ব্রেক দিচ্ছি তোমাদেরকে, 10 মিনিট নামাজের ব্রেক, যেহেতু আজান দিচ্ছে আমি ঠিক 10 মিনিট পর চলে আসবো, বাট 10 মিনিটই নামাজের ব্রেক, সো 10 মিনিট পরে আমরা স্টার্ট করছি, অর্থাৎ ঠিক 8টা 10-এ আবার ক্লাসটা শুরু হবে। ওকে, সো তোমরা যারা নামাজের ব্রেক চাচ্ছিলে তোমরা এখন গিয়ে নামাজটা পড়ে আসো, আর আজান দিচ্ছে যেহেতু আমি আর এখন কথা বলবো না, তো আল্লাহ হাফেজ, 10 মিনিট পর তোমাদের সাথে দেখা হবে। একটু দেখাচ্ছি, এখন কি আওয়াজ শোনা যাচ্ছে এভরিওয়ান? এখন কি সাউন্ড ক্লিয়ার? আমার মনে হয় এখন ক্লিয়ার, কারণ আমি আসলে একটা বাটন অন করতে ভুলে গিয়েছি, সো এখানে একটা বাটন ছিল যেটা আমি মাত্র অন করলাম। এখন কি সাউন্ড ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমি আবার রিপিট করব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই অ্যাডোলসেন্সের যে সময়টা, the period of adolescence is a period of preparation for adulthood during which one experiences several key developments। অর্থাৎ আমাদের যে বয়সন্ধিকাল সেটা আসলে একটা প্রি স্টেপ বা একটা আগের ধাপ হিসেবে কাজ করে। কিসের আগের ধাপ? আমাদের প্রাপ্তবয়স্ক কালের, অর্থাৎ আমরা ফিউচারে গিয়ে যে চাকরি করব, অনেক কাজ করব, অনেকের সাথে কাজ করব, এই শিক্ষাগুলা কিন্তু আমাদের, আমরা কিভাবে বয়সন্ধিকালে কেয়ার পেয়েছি বা আমার বয়সন্ধিকাল সিচুয়েশনটা কেমন ছিল এটার সাথে কানেক্টেড। অর্থাৎ আমরা যদি খুব যত্নের সাথে খুব সুন্দরভাবে যদি আমাদের বয়সন্ধিকালে বেড়ে উঠি, তাহলে কিন্তু আমাদের অ্যাডাল্টহুডেও তার একটা পারফরমেন্সের ছাপ থাকে এবং সেটা কিন্তু কানেক্টেড। এটার জন্য আমি বলি যে স্কুলে দেখবে সবসময় কিছু বাচ্চা থাকে না যে সবকিছুতে প্রাইজ পায় বা হচ্ছে খেলাধুলা করে, অনেক এক্সট্রা কারিকুলার করে, তারা কিন্তু দেখা যায় কর্মজীবনে এসেও তারা হয়তো এখন আর খেলাধুলা করে না, তারা হয়তো এখন আর বিতর্ক করে না বা অনেক কিছু করে না, কিন্তু তাদের মধ্যে কিন্তু ওই যে কম্পিটিটিভনেসটা বা তাদের মধ্যে ভালো করার যে ইচ্ছা বা একটা তাদের মধ্যে স্কিল গুলা থাকে, সেটা কিন্তু থেকেই যায়। তো বয়সন্ধিকালটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের ওই পিরিয়ডটাকে শেপ করার জন্য। তারপর দেখো, besides physical and sexual maturation, these experiences include movement towards social and economical independence।
অর্থাৎ শারীরিক এবং মানসিক বিকাশ ছাড়াও কিন্তু এই সময়টাতে মানুষ আসলে অর্থনৈতিকভাবে স্বাধীনতা লাভ করে। যেমন আমার কথাই চিন্তা করো, আমি বর্তমানে ধরো তোমাদের ক্লাস নিচ্ছি, আমি এখান থেকে এখানে আমার একটা চাকরি, তো এটা কিন্তু আমি ফাইন্যান্সিয়ালি এখন ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমি নিজের খরচ নিজে চালানোর মতো যে স্বাধীনতাটা সেটা আমার আছে। ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, আমার একটা পরিচয়, এই যে এই 10 মিনিট স্কুল পাশে টিচারের লোগো, এটাই কিন্তু আমার একটা আইডেন্টিটি। তারপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, সেটাও কিন্তু আমার একটা আইডেন্টিটি বা আমার একটা পরিচয়। The acquisition of skills needed to carry out adult relationships and roles and the capacity for abstract reasoning, অর্থাৎ তোমার যে সব স্কিলের প্রয়োজন, তোমার যেসব ক্ষুদ্র ক্ষুদ্র স্কিল প্রয়োজন, সেই স্কিলটাও কিন্তু অ্যাডাল্টহুডে যেটা লাগবে সেটাও কিন্তু তুমি বয়সন্ধিকালে থেকে ডেভেলপ করে আসছো। অর্থাৎ তুমি কি খুব রাগী একটা মানুষ, তুমি কি মানুষের অপিনিয়ন নিতে পারো, তুমি কি মানুষকে তাদের মতামত দেওয়ার সুযোগ করে দাও, এই জিনিসগুলা এই ব্যবহারগুলা কিন্তু আমাদের বয়সন্ধিকাল থেকেই কানেক্টেড। While adolescence is a time of tremendous growth and potential, it is also a time of considerable risk during which social contexts exert powerful influences. মানে বয়সন্ধিকাল যদিও কিনা একটা খুব বিকাশের সময় এবং তোমার সর্বোচ্চ বিকাশের সময়, ইট ইজ অলসো আ টাইম অফ কনসিডারেবল রিস্ক, মানে আমাদের কিন্তু কিছু ঝুঁকিও থাকে এই সময়টাতে, সোশ্যাল কনটেক্সট এবং পাওয়ারফুল ইনফ্লুয়েন্স, অর্থাৎ আমাদের সামাজিক ব্যবস্থার জন্য কিন্তু আমাদের কিছু ঝুঁকি থাকে। অর্থাৎ বয়সন্ধিকালে কিন্তু অনেক বাচ্চারা, অনেক অনেক ছেলেমেয়েরা সিগারেট খাওয়া শুরু করে, অনেকে অনেক বিপথে চলে যায়, এগুলার কথা মূলত বলা হচ্ছে। Many adolescents face pressure to use alcohol, cigarettes, or other drugs and to initiate sexual relationships, putting themselves at high risk for intentional and unintentional injuries. তারা কিন্তু অনেক সময় জানে না যে তাদের যে ক্ষতিগুলা হয়, অর্থাৎ যে সিগারেট খেতে খেতে যে তার একসময় ক্যান্সার হয়ে যাবে, তার লাংস নষ্ট হয়ে যাবে, এগুলা কিন্তু সে আসলে রিয়ালাইজ করে না, অনেক বছর পর গিয়ে রিয়ালাইজ করে যখন খুব দেরি হয়ে যায়। আনইনটেন্ডেড প্রেগন্যান্সিজ এন্ড সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশনস, অনেকে হচ্ছে অনেক ধরনের শারীরিক সম্পর্ক স্থাপন করে যার জন্য কিনা তাদের আসলে অনেক ধরনের আনএক্সপেক্টেড জিনিসপত্র ফেস করতে হয় এবং হয়তো তারা এই সাপোর্টটা তাদের পরিবার থেকে তখন পায় না। ইনক্লুডিং দ্য ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, অর্থাৎ HIV আর STI, দুটো শারীরিক রোগ বা শারীরিক সমস্যা, যে দুটো রোগেরও কিন্তু তারা আক্রান্ত হতে পারে যখন কিনা তারা না জেনে না বুঝে অনেক কিছু করে। ঠিক আছে। Many also experiences a very large range of adjustment and mental health problems. Behavior patterns that are established during this period, such as use or avoidance of drugs and taking or abstaining from sexual risk, can have long-lasting negative and positive effects on future health and well-being. অর্থাৎ তোমার বিহেভিয়ারেও যে চেঞ্জগুলো আসে সেটাও কিন্তু তোমার মানে তুমি যেসব কাজ করো সেটার সাথে রিলেটেড। অর্থাৎ কেউ যদি সারাদিন সিগারেট খায় তার কিন্তু মেজাজ ভালো থাকে না, সে কিন্তু অলওয়েজ খিটমিট থাকে, কারণ তার কাছে মনে হয় যে তার ওই শান্তিটা লাগবে, তার সে সিগারেট থেকে টেম্পোরারি শান্তিটা পায় এবং সে আবার মানে হয়তো রাগান্বিত হয়ে যায় বা তার মাথা ঠিক মতো কাজ করে না, সে কিন্তু আসলে একটা জিনিসের উপর নির্ভরশীল এবং সে কিন্তু স্বাধীন না। As a result, adults have unique opportunities to influence adolescence. এর জন্যই বয়স্ক আমরা যারা আছি, মানে বয়স্ক তো না কিন্তু আমরা যারা প্রাপ্ত বয়স্ক আছি, তাদেরই কিন্তু আসলে দায়িত্ব তোমাদেরকে ইনফ্লুয়েন্স করা বা তোমাদেরকে ভালো ঠিক কোনটা, ঠিক ভালোর মধ্যে ডিফারেন্স কি সেটা বোঝানো, এবং এগুলো নিয়ে কিন্তু আসলে কথা বলাটা খুব ইম্পর্টেন্ট। Adolescents are different both from young children and adults. Specifically, adolescents are not fully capable of understanding complex concepts or the relationships between behavior and consequences, or the degree of control they have over health decision making. অর্থাৎ বলেছে যে তোমার এখানে যে শারীরিক যদি কোনো সমস্যা হয় তখন যে তুমি কোনো সাপোর্ট পাও না বা তোমার যে আসলে কোনো কেপাবিলিটি থাকে না নিজের যত্ন নেওয়ার, সেই জিনিসটার কথাই তুলে ধরেছে যে আসলে তারা অনেক ভুল করে থাকে যেটা বয়সন্ধিকালে তারা রিয়েলাইজ করে না। আচ্ছা, আমি আসলে ডিরেক্টলি এখন মনে হয় প্যাসেজটা পড়া হয়ে গিয়েছে আমাদের, এই এক্সট্রা জিনিসগুলো আর পড়ে লাভ নেই কারণ প্যাসেজের মূল জিনিসটা আমরা বুঝেছি। আসো আমরা ফ্লো চার্টটা দেখি। Read the above text and make a flow chart highlighting the major characteristics of adolescence. তো আমরা যেহেতু অনেকটুকু প্যাসেজ পড়ে গিয়েছি, আমরা কিন্তু এতক্ষণ জানি, আর 5 মিনিট পরে ক্লাস শেষ, যারা বারবার জিজ্ঞেস করছো আমরা কিন্তু জানি, এখনই বলে দিতে পারি যে আসলে কি কি ক্যারেক্টারিস্টিক্স বা কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পারি বয়সন্ধিকালের মধ্যে। তো দেখো প্রথমটা করা আছে ফিজিক্যাল এন্ড সেক্সুয়াল ম্যাচুরেশন। সো ফিজিক্যাল এন্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, এখানেও কিন্তু কোনো ভার্ব নেই, সো আমরা বাকিগুলোও কিন্তু
সেম ভাবেই নাউন এবং অ্যাডজেক্টিভ ব্যবহার করে করব। সো আমরা প্রথমটা দেখে কিন্তু বাকিগুলা করব। এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফিজিক্যাল এন্ড ন্যাচারাল সেক্সুয়াল ম্যাচুরেশনের পর আমাদের সেকেন্ড অ্যান্সার হচ্ছে ফাস্ট পেসড গ্রোথ এন্ড চেঞ্জ, sexual attitudes and behavior, onset of puberty making the passage, pass through our critical transitions in life, period of human growth and development. এগুলো প্রত্যেকটাই কিন্তু প্যাসেজে ছিল এবং প্যাসেজ থেকে নেয়া। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলি, ফ্লো চার্ট নিয়ে যেহেতু ক্লাসটা শেষ করে দিচ্ছি, আমরা ফার্স্টে বক্সটা কিন্তু নিচানিচি করব, ঠিক আছে? এবং বক্সটা কি দিয়ে করব? পেন্সিল দিয়ে করব। কোনো ফুল স্টপ দিব না, কোনো সেন্টেন্স লিখবো না। তারপর আমরা কিন্তু নাম্বার করব, অর্থাৎ 1 2 3 4 এই নাম্বারিংটা কিন্তু আমরা করব এবং নাম্বারিংটা কিন্তু 6 পর্যন্ত করতে হবে। অনেকে মনে করে টোটাল 5টা, টোটাল 5 না, তুমি লিখবা 5টা, দেয়া থাকবে একটা, অর্থাৎ টোটাল 6টা হবে। সো এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে। সেন্টেন্স লেখা যাবে না, ফুল স্টপ ব্যবহার করা যাবে না, কয়েকটা ভার্বের স্ট্রাকচার ইউজ করা যাবে না, এবং প্রথমটা দেখেই আসলে বাকিগুলা লিখতে হবে, এবং কোনোভাবেই ফুল স্টপের ছাড়াও এবং পেন দিয়েও আসলে বক্সটা করা যাবে না। সো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, আর আশা করি আমরা দ্রুত তোমাদের সাথে আরো সুন্দর সুন্দর ক্লাস করতে পারবো। এটা তো শুধুমাত্র একটা ফ্রি ডেমো ক্লাস ছিল, এটা কিছুই না। নর্মালি আমরা যে আরো মজার মজার ক্লাস করি, আমরা আরো ডেপথে ক্লাস করি এবং পোল করি, আমরা অর্থাৎ আমরা কুইজ জিজ্ঞেস করি এবং কম্পিটিশন হয় তোমাদের সবার মধ্যে, এই সব কিছু আমরা তোমাদের সাথেও দ্রুত করব। তো দ্রুত তোমরা আমাদের কোর্সটি কিনে নাও এবং আমাদের পেইড ব্যাচে জয়েন হয়ে যাও। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো একটা ক্লাসে, যখন তোমরা পেইড ব্যাচে জয়েন হয়ে যাবে। এবং আমার আজকে পার্সোনালি ক্লাসের এক্সপিরিয়েন্সটা হয়তো আজীবন মনে থাকবে, কারণ আমি কখনো আসলে আমার জীবনে বৃষ্টির মধ্যে এত কষ্ট করে কোথাও আসিনি। কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ এবং সারা পুরা গা ভিজে, আমি জানি না আমার কখন জ্বর আসবে, কিন্তু যাই আসুক আমি তাও খুশি যে তোমাদের ক্লাসটা আমি নিতে পেরেছি এবং তোমাদের ক্লাসটা আমি সুন্দরভাবে শেষও করতে পেরেছি। তো আশা করি তোমরাও এনজয় করেছো। তোমরা পারলে ফ্রি গ্রুপে আমার ক্লাসের ব্যাপারে একটা রিভিউ দিয়ে দিবে অবশ্যই, আমি সেটা দেখবো যে কারা আসলে আমাদের কোর্সটা পেইড ব্যাচে আজকের ক্লাসটা দেখে কিনবে। এবং তোমাদের যেমনই লেগেছে ক্লাসটা, সেটা ভালো হতে হবে কথা নেই, আমাদের যদি ক্লাসটা খারাপ লেগে থাকে সেটাও বলতে পারো, আমি সবকিছুই শুনবো। তো তোমরা আমাকে ট্যাগ করে আমাদের ফ্রি গ্রুপে আমাকে নিয়ে একটা ক্লাসের একটা রিভিউ ডেফিনেটলি তোমরা আজকে সাবমিট করবে, যেটা আমি বাসায় গিয়ে তোমাদের রিভিউ দেখতে পারি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই এবং সবাইকে অনেক বেশি শুভেচ্ছা। আমি কিসের শুভেচ্ছা দিচ্ছি জানি না, বাট আমি জাস্ট বেস্ট উইশেস দিচ্ছি ফর অল অফ ইউ। সো সি ইউ গাইজ ইন ক্লাস, স্টে ওয়েল, আল্লাহ হাফেজ।